সো হিয়ার উই গো। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং রাইট নাও দেখছেন আমাকে। সাথে আছি আমি জেফরি খান, ভৌতিকথার হোস্ট অ্যান্ড অফিসিয়ালি বলতে চাই ভৌতিকথা আজ থেকে রিস্টার্ট হতে চলেছে। এক্স্যাক্টলি তাই। এবং আজ থেকে কিন্তু আমরা ভৌতিক কথার সেই পুরনো সবকিছু ভাইব নতুন করে শুনবো। সেই পুরনো এপিসোড 1 থেকে ধীরে ধীরে আবারও শুরু হবে ভৌতিক কথা। ভৌতিক কথা শেষ হয়ে যায়নি, ভৌতিক কথা বরং নতুন করে শুরু হচ্ছে আপনাদের জন্য। আমি চাই যে ভৌতিক কথা নতুন সব স্টোরিগুলো যদি আপনাদের সামনে নতুন করে আবারও রিভাইভ করা যায়, তাহলে এই রিভাইভেশনটা আরো দারুণ হয়ে যাবে। আমি বিশ্বাস করি যে এই যে ভৌতিকথার যে আয়োজন, এই আয়োজনে আপনারা সবাই আমার সাথে থাকবেন। আজকে ভৌতিকথার এপিসোড 1 একদম এপিসোড 1 থেকে শুরু করছি। এক্স্যাক্টলি আপনারা হয়তো বা অনেকে জানেন না এপিসোড 1 থেকে আজ 1052, মানে এই 1000তম এপিসোডে কত বড় একটা জার্নি ছিল। বেসিক্যালি যদি বলি তাহলে বলতে হবে 1000 না, আরো বেশি, অলমোস্ট 2000, বিকজ আমরা মাঝখানে এমন অনেক এপিসোড করেছি যে এপিসোডের ডিউরেশন অনেক বড়। সো কখনো কখনো এমনও হয়েছে যে একটা এপিসোডকে ভেঙে দুটো এপিসোড করে আমাদেরকে আপলোড দিতে হয়েছে। সো দ্যাটস ওয়াই একটা লং একটা জার্নি আমরা কিন্তু করেছি ভৌতিক কথায়। এবং আমি চাই যে ভৌতিক কথার নতুন ভার্সন, এটা আমি চাচ্ছি বেসিক্যালি ইটস এ ব্র্যান্ড নিউ ভার্সন, অডিও স্টোরির ব্র্যান্ড নিউ একটা ভার্সনে আপনাদের সবাইকে আবারও প্রবেশ করাচ্ছি। এবং একই সাথে বলতে চাই ভৌতিকতার যত এপিসোডের নতুন যত স্টোরি আছে, সব স্টোরি আপনারা ভৌতিক দুনিয়াতে পাবেন, কিন্তু এটা ভৌতিক কথা। এবং ভৌতিক কথাতে সেই পুরনো স্টোরিগুলো আমরা নতুন করে শুরু করছি। এবং আমি বিশ্বাস করি এই ভৌতিক কথার রিস্টার্টে আপনাদের সবাই অনেক অনেক বেশি এনজয় করবেন এবং পুরনো যত ঘটনা আছে তার নতুন করে আপনারা আবারও শুনতে চলেছেন। আমি বিশ্বাস করি যে নতুন যারা আছেন আমাদের সাথে, তারাও সেই পুরনো স্টোরিগুলো আবার নতুন করে রিভাইভ হলে আপনাদের সেই পুরনো নস্টালজিয়া ব্যাপারটাও নতুন করে যুক্ত হবে এবং আপনারা হয়তো বা নতুন কিছু জানতে পারবেন যে পুরনো ভৌতিক কথা নতুন ভৌতিক কথা কতটা চেঞ্জেস এসেছে। সো আজকে আমরা শুনবো ভৌতিক কথার এপিসোড 1। এবং এপিসোড 1-এ কিন্তু দারুণ একটা বিষয় ছিল, সেটা হচ্ছে আমাদের সাথে একজন খুব ভালো একজন স্টোরি টেলার ছিলেন, যিনি কিনা সেই 2020 সাল থেকে আমাদের সাথে ছিলেন। এবং আমাদের প্রথম এপিসোডে তিনি আমাদের সঙ্গে ছিলেন, মনির, ডিএম মনির ভাই। এবং মনির ভাইকে দিয়ে কিন্তু বেসিক্যালি আমাদের ভৌতিক কথা শুরু। সো সেই এপিসোড থেকে কিন্তু আমরা আজ আবারও শুরু করবো 2026-এ এসে। এবং আমি বিশ্বাস করি যে আজকের এই এপিসোড আপনাদের দীর্ঘদিন ধরে চলতে থাকবে এবং প্রতিদিন এভাবে আমি কিন্তু একটু একটু করে ভৌতিক কথার সেই পুরনো ভাইব আবারও আপনাদের সামনে তুলে ধরবো। এবং একই সাথে কিন্তু ভিডিও স্টোরি আপনাদের জন্য থাকছে। 2-1 দিন পরই কিন্তু আমি ভিডিও স্টোরি আপনাদের সামনে শেয়ার করব, আর ভৌতিক কথা চলতে থাকবে সেই আগের মতো করে। আমি বিশ্বাস করি যে আজকের এই এপিসোডে যতগুলো স্টোরি শেয়ার হবে সবগুলো রিয়েল স্টোরি ছিল এবং রিয়েল জায়গা থেকে কানেক্টেড করে। তবে আসুন ডিএম মনির ভাইয়ের সেই ঘটনাগুলো আমরা আবারও শুনে ফেলি এবং আশা করি সেই পুরনো ভাইব নতুন করে তাজা হবে। তবে চলুন শুরু করি আজকের এপিসোড 1। ভৌতিক কথা ইজ রিস্টার্টিং নাও, ইটস লোডিং। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন, কারণ আপনারা সবসময় ভালো দলেই থাকেন। আজকে ফ্রাইডে এবং রাত 11:30, তাই আমি জেফরি খান চলে এসেছি আপনাদেরকে ভয় দেখাতে। আমাদের নতুন এই প্রোগ্রামটিতে ভৌতিক কথায় আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত। তাই আজকে আপনাদের সাথে কিছু ঘটনা আমরা শেয়ার করতে যাচ্ছি এবং সেই ঘটনাগুলো এতটাই বাস্তবিক এবং এতটাই লোমহর্ষক, যা শোনার পর হয়তো আপনার রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে। আমরা শুরু করার আগে কিছু কথা বলতে চাই, আপনার মনোযোগ দিয়ে শুনবেন। তা হলো, আপনারা যদি পার্সোনালি কিছু ঘটনা আপনাদের সাথে ঘটে থাকে এবং আপনি যদি চান সেটা ইন্টারনেটের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে আপনি আমাদের সাথে বা আপনি আমাদের মাধ্যমে সেগুলো শেয়ার করাতে চান, তাহলে বলে রাখি আপনারা আমাদেরকে ইমেল করবেন। এবং আমাদেরকে ইমেল করার সিস্টেম হলো, আপনার ঘটনাটি
ছোট করে ব্যাখ্যা করবেন এবং যতটুকু সম্ভব ততটুকু ব্যাখ্যা করবেন। এবং আপনাদের কাছে এটা আরেকটা নিয়ম বলে রাখি, তা হলো আপনারা ঘটনা পাঠানোর সময় কখনোই কোনো জাতি, ধর্ম, বর্ণকে কখনোই টার্গেট করবেন না বা তাদের উপর আঘাত হানতে পারে এমন কোনো ঘটনা আমাদেরকে পাঠাবেন না। যাই হোক, আমাদের ইমেল আইডিটি আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা চাইলে ওখান থেকে কালেক্ট করতে পারেন। তারপরে আমি নিজে মুখে বলে দিচ্ছি, আপনার ইমেল আইডিটি হলো PHOUTIKSTORIES, অর্থাৎ ভৌতিক stories@gmail.com। আপনারা আপনাদের স্টোরিজ আমাদেরকে পাঠাবেন এবং আপনি চাইলে সশরীরে আমাদের স্টুডিওতে এসে আপনার ঘটনাটি বলতে পারেন। তবে অবশ্যই আপনার ঘটনাটি লেখার পর নাম, ঠিকানা এবং পরিচয় অবশ্যই সাথে ফোন নম্বর অ্যাড করে দেবেন। এবং আপনার ঘটনাটি যদি সিলেক্ট হয় তাহলে ভৌতিক কথাটি আপনাদের সাথে যোগাযোগ করবে এবং সেই অনুযায়ী আপনার ঘটনাটি যদি আপনি চান আমাদের স্টুডিওতে এসেও বলতে পারেন। আর যদি সম্ভব না হয় তাহলে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাবো ইমেইল আপনাকে। যাই হোক, আর কথা বাড়াবো না, শুরু করে দেব আজকের এপিসোড। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আজকের এপিসোডে আমাদের সাথে থাকছেন একজন স্পেশাল গেস্ট। এবং সেই স্পেশাল গেস্ট এতটাই স্পেশাল যে সে এই করোনা কালেও আমাদেরকে সময় দিতে রাত জেগে তিনি আমাদের সাথে থাকবেন। ইনশাআল্লাহ আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তার ঘটনাগুলো। সো আমাদের স্পেশাল গেস্টের নাম হলো ডিএ মনির হোসেন নিঝুত এবং তিনি পেশায় একজন স্ক্রিপ্ট রাইটার, তিনি মিডিয়া কর্মী এবং সাথে অভিনয় করেন কখনো কখনো। যাই হোক, তার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা এবং তিনি কিছু ঘটনা জানেন এবং কিছু ঘটনা কালেক্ট করেছেন, তেমনই কিছু ঘটনা তিনি আজকে রাতে আমাদেরকে জানাতে চলেছেন। তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা মনির ভাইয়ের কাছে চলে যাব। মনির ভাই, অসংখ্য ধন্যবাদ জসিম ভাই। আসলে যে ভয়টা ছিল, যে ভূত তো আসলে একটা ভৌতিক ব্যাপার, একটু ভয়ের ব্যাপার, ভীতির ব্যাপার, তার উপরে রাত, স্টুডিওটা একটু থমথমে লাগছে। যাই হোক, আপনি সামনে থাকায় হয়তো বা পাশে থাকায় সেই ভয়টা কিছুটা কমে গেছে। আর আসলে আমার ভালো লাগতেছে যে আমার সাথে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে যে ঘটনাগুলি ঘটছে সেটা অনেক মানুষের সাথে শেয়ার করতে পারছি আপনার এই প্ল্যাটফর্মের মাধ্যমে। ঘটনাগুলি যদিও আপনার সাথে আমি আগে ছোট আকারে শেয়ার করেছি, কিন্তু আমি দর্শকদের বোঝার সুবিধার্থে আরো একটু ডিটেইলে বলার চেষ্টা করব। তো প্রথম যে ঘটনাটি শেয়ার করব সেটা আসলে 2012-র ঘটনা। আপনি জানেন যে আমি ঢাকার মিরপুরে থাকি, তখন আমি ভাসানটেকে থাকতাম। আচ্ছা, ভাসানটেকে আমার একজন কাছের খুব বন্ধু ছিল, ও আমার চেয়ে 2 থেকে 3 বছরের সিনিয়র। আচ্ছা, আমরা প্রায় রাত জেগে আড্ডা দিতাম, রাত্র 1টা-2টা পর্যন্ত। তো যেদিনকার ঘটনা, ওই দিন একটু আকাশটা মেঘলা থাকা, একটু আর্লি বাসায় চলে যায়। আচ্ছা, তো চলে যাওয়ার পর যেটা হয়, সোহেলের মুখ থেকে, আমার ফ্রেন্ডের মুখ থেকে পরবর্তীতে ঘটনাটা যখন শুনি, ঘটনাটা ছিল এইরকম যে ও বাসায় চলে যাওয়ার পর তখন হয়তো রাত 12টা বা 1টার কাছাকাছি, 12টার বেশি, 1টার কাছাকাছি। তখন ওর একটা কাজিন থাকে, নাম হচ্ছে ইমরান। ওরা ওই এলাকাতেই থাকতো, কিন্তু ওই সময় ওর বাবা উত্তরখান, আমি জানি না টঙ্গীর ভিতরে পড়েছে হয়তো, উত্তরখান অনেকেই চিনে থাকবেন। তো ওইখানে একটু মফস্বলের মতো, গ্রামের মতো পরিবেশ। ওরা ওই জায়গাতে জায়গা কেনে এবং ওর বাবা ওখানে টিন শেড বাড়ি তৈরি করে। আচ্ছা, তো পরবর্তীতে তারা ভাবলো যে ঢাকা শহরে বেশ ভাড়া গুনতে হয়, তো নিজেরা যেহেতু বাড়ি করেছে, তো ওরা চেয়েছিল যে ওইখানে গিয়ে ওরা থাকবে। তো ওদের যে ঢাকার বাসাটা ছিল, ঢাকায়ও নিজেদের বাসা ছিল, কিন্তু ওরা আব্বা চাইছিল যে সবসময় মানে এখানে যে বন্ধু ফ্রেন্ড সার্কেল একটু উটকো টাইপের, তো বাচ্চাদেরকে অন্যভাবে মানুষ করার জন্য তারা ওইখানে শিফট করে। আচ্ছা, তো যেদিনকার ঘটনা, মূল ঘটনা যদি আসি, বেশি কথা না বলে, সেটা হচ্ছে যে ওই দিন রাত 12টার কথা বলছিলাম, 12টা সাড়ে 12টার দিকে ওই ইমরানের সাথে সোহেলের সম্পর্কটা ছিল হচ্ছে, ইমরান ছিল সোহেলের খালাতো ভাই। তো ইমরান 12টার দিকে বাসায় আসার পরে সোহেলের সাথে দেখা হয় গেটেই। দেখা হওয়ার পর জানায় যে ওর আব্বা খুব অসুস্থ, এখন ওর সাথে যেতে হবে দক্ষিণখানে। তো সোহেল দেখলো যে এত রাত এখন যাবে, তো এখন যাওয়া সকালে যাওয়া অনেকটা একই কথা। আচ্ছা, তো ও বললো যে তুই আসছিস, তুই ফোন দিয়ে আসতি, আমি চলে যেতাম, তুই কষ্ট করে আসছিস আবার। তো বলে যে সমস্যা নেই, ও আবার অফিস করতো ঢাকাতেই ইমরান। তো বলে যে অফিস শেষ করে একটু আড্ডা দিয়ে ভাবলাম যে একসাথে যাই।
তো সোহেল বলে এত রাত্রে হয়তো আমরা উত্তরা পর্যন্ত যেতে পারবো বা টঙ্গী পর্যন্ত যেতে পারবো, কিন্তু ভিতরের রাস্তাগুলির জন্য রিক্সা বা অটো রিক্সা যে গাড়িগুলি সেগুলি পাওয়া যাবে না, হেঁটে যেতে হবে। তো সবচেয়ে ভালো হয় আমরা যদি সকালের দিকে রওনা দিই, তো তুই থাক, আমরা একসাথে সকালে যাব। তো ইমরান বললো যে না, সকালে আবার খুব তাড়াতাড়ি উঠতে হবে, আমার এলাকায় কিছু কাজ আছে, একটা দিনই ছুটির দিন থাকে শুক্রবার, তো এখান থেকে গেলে সবকিছু মিলে মানে আমার টাইম ওয়েস্ট হবে। ও থাকতে চাইলো না। তো বললো যে টাইম ওয়েস্ট হবে, এত রাত্রে আসলে যাওয়া ঠিক হবে না, দেখ থাইকে যা। তো কতক্ষণ পর যখন বুঝতে পারলো যে সোহেল আসলে যাচ্ছে না এত রাত্রে ওর সাথে, তখন ও বললো যে আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। তো একটু স্মোকিং করতো। তো সোহেল হচ্ছে ইমরানের চেয়ে সিনিয়র ছিল, যতটা সিনিয়র ছিল আমার চেয়ে, অর্থাৎ ইমরান এবং আমরা সমবয়সী বলা চলে। তো স্মোকিং করতো। তো সোহেল ওই সূত্রে হয়তো ভাবলো যে স্মোক করবে, হয়তো বাইরে চায়ের দোকানে যায়। তো সোহেল কিছু বুঝতে পারলো না, বললো যে ঠিক আছে তাড়াতাড়ি আসিস। আচ্ছা, সোহেল আবার হচ্ছে ঘরে তো সাধারণত দেখা যায় যে আমাদের সবসময় তো ভালো খাবার হয় না, ঘরের মধ্যে যেমন যেরকম হয় এরকম রান্না বান্না হয়। তো এজ এ গেস্ট কাজিন আসছে, তো পুরো ওয়াইফকে বললো যে ডিম ভাজতে। তো রান্নার পরে ভাত বাড়ার পরেও প্রায় আধা ঘন্টা কাছাকাছি হয়ে গেছে, এতটা সময় লাগার কথা না চায়ের দোকান থেকে ফিরতে। তো ও ভাবলো কি ব্যাপার এতক্ষণ আসতেছে না। তো সোহেল ফোন দিল। ফোন দেওয়ার পরে যেটা হলো যে ওর ফোন বন্ধ। ওর ফোন বন্ধ। ও ভাবলো কি ব্যাপার, ও আসার সময় আমাকে ফোন দিয়ে আসলো না, এখন ফোন বন্ধ, ওকে ফোন আনলো না সাথে। তো আরো কিছুক্ষণ ওয়েট করার পরে ও ভাবলো যে ওকে চলে গেল তাহলে আমাকে না বলে। তো ও একটু রাগ করছে যে আসছস তুই, চলে যা, আমি সকালে যাবো বা কিছু, তুই বলে তো যাবি যে ভাই আমি চলে যাচ্ছি। একটু রাগ করছে, একটু রাগান্বিত, ফোন বন্ধ, তুই বলেও গেলি না আমার কাছে যে আমি চলে যাচ্ছি। খাবার রেডি করছে, স্বাভাবিকভাবে একসাথে খাবে, একটু রাগ হওয়াটা স্বাভাবিক। তো ও কি করলো, রাত্র প্রায় 1টা বা 1:30 বাজে, 1:30টার দিকে হবে, 1:30টার দিকে হচ্ছে ওর খালুকে ফোন দিল যে ও বাসায় গেছে কিনা বা কেন যাইতে বলছিল এই ব্যাপারটা জানার জন্য। তো খালুকে যখন ফোন দেয়, 2-3 বার ফোন দেয়, খালু ফোন পিক করে। তো একটু টেনশন হয় যে বাসায় গিয়াও ফোন দিল না, অনেক খালুর ফোনও ধরতেছে না, একটু টেনশন। তো স্বাভাবিকভাবে বললো যে সিরিয়াস কিছুই বোধ হয়, সকাল সকাল চলে যাবে, এরকম একটা টেন্ডেন্সি নিয়ে এসে ওয়েট করতেছিল। তো রাত্রে ঘুম হচ্ছিল না কেন যেন, ওই দিন রাতে ঘুম হচ্ছিল না ওর, বাইরে বৃষ্টি হচ্ছিল হালকা। তো রাত্র 3:30 হবে বা 3টা হবে, এই সময় খালুর নাম্বার থেকে ফোন আসছে। ফোন আসার পরে ও ফোন ধরলো। তো ফোন ধরার পরে বলতেছে কি ব্যাপার, খালু ফোন দিয়েছে, ফোন ধরতেছেন না। তো খালুর কণ্ঠটা একটু ভারী ভারী। আচ্ছা, বললো যে মানে ওর বাবা? হ্যাঁ, ওর বাবা, ইমরানের বাবা ফোন দিচ্ছে। তো বললো যে আচ্ছা খালু ফোন দিয়েছিলেন যে জন্য, ইমরানটা তো পাঠাইছিলেন আমাকে নেওয়ার জন্য, তো ইমরান তো চলে গেছে, কিছু বলেও যায় না, ও কি বাসায় গেছে বা কিছু, আমি তো একটু টেনশনে ছিলাম, এই জন্য আপনার ফোন দিয়েছিলাম। তো ও বললো যে তোর ওখানে কখন গেছিল, মানে খালুর দিকে শুনতে যে কখন গেছিল। ও বললো যে 12টা-1টার দিকে। খালু বললো যে কি বলছিস তুই, ও 12টা-1টার দিকে কেমনে যাবে? তো বলছে কেন 12টা-1টার দিকে কেমনে যাবে, অফিস ছিল, অফিস থেকে এদিকে আসছে, কেন ও কি অন্য কোথাও যাওয়ার কথা বলছে? ও ভাবছে হয়তো বাবার কাছে বা ও খালুর কাছে আর কি অন্য কোথাও যাওয়ার কথা বলছে, ও এখানের কথা বলছে, এই জন্য খালু একটু শখ যে ও তো অন্য জায়গার কথা বললো, এখানে কিভাবে আসলো। তো বললো কেন, ও কি অন্য কোথাও যাওয়ার কথা বলছে নাকি বাসায়, ও তো আমার এখানে আসছিল। তখন বললো যে খালু কান্না করে দিয়েছে যে ও তো মারা গেছে, মানে সুইসাইড করছে। তো সোহেল তো শক, ওর ঘাম দিচ্ছে যে কি বলেন, মানে কখন মারা গেছে। তার চেয়ে বড় কথা হলো যে মানতে পারতেছে না যে সোহেলের সাথে রাত 12টার দিকে দেখা হইলো, হ্যাঁ, সে তার এই সময় 3 ঘন্টার মধ্যে তার মৃত্যুর খবর শুনতে হবে, মানে আনএক্সপেক্টেড, একেবারে অপ্রত্যাশিত একটা খবর। তো ও বললো যে কি বলেন, কখন কি হয়েছে? তখন বললো যে ও তো আমরা জানি না, রাত্র 10টার দিকে ওর মা ওকে খাবার রেডি করে ওরা খাবার জন্য ডাকতে গেছে, তখন ও দরজা খুলতেছিল না অনেকক্ষণ পর। তো আমি ভাবলাম যে রুমের ভিতর কি না কি করতেছে। তো আমি পরে কি হয়েছে, অনেকক্ষণ যখন দরজা নক করছে তখন মানুষ তো এভাবে ঘুমায়ও না, ঘুমাইলেও ঘুম ভাঙার কথা, তখন একটু শক লাগছে। মানে হয়েছে যে ও একটা মেয়েরে পছন্দ করতো। তো ওর বড় ভাই, ইমরানের একটা বড় ভাই ছিল, বড় ভাই তখনও আনমেরিড, ও এখন হয়তো ম্যারিড, আমি যোগাযোগ নেই। তো তখন হচ্ছে যে আনমেরিড। তো ও হঠাৎ করে এসে বললো যে ও বিয়ে করবে, ও একটা মেয়ের সাথে রিলেশন ছিল, মেয়ের বিয়ে ঠিক হয়ে যাচ্ছে। এখন ওই মেয়েকে যদি ও বিয়ে করে তো ভালো, কিন্তু ওয়েট করানো যাবে না, অর্থাৎ ফ্যামিলি এখন বিয়ে করলে হয়তো দিবে, কনভিন্স করতে পারবে, বাট ওই ছেলের জন্য ওয়েট করবে। আচ্ছা, এই শোকে সে সুইসাইড তো এটা হচ্ছে ফ্যামিলিকে জানায়, কিন্তু তোরা তো জানো যে ইমরানের বড় ভাই, হ্যাঁ, তো ও তখনও আনমেরিড। তো ছোট ছেলেকে আগে বিয়ে দিবে, আমাদের সোসাইটিও তো ব্যাপারটা এরকম, বা পারিবারিক ভাবে নেয় না, ওর স্টাডি তখন কমপ্লিট হয় নাই,
তো এটা নিয়ে ওরা বকাঝকা করছে যে তোর বড় ভাই এখন বিয়ে করে নাই, তুই এই ধরনের কথা বলছিস। তো এমন ভাবে বলছে যে ফার্দার এই ধরনের আলাপ করবি না এসে সামনে। তো তারপর থেকেই হচ্ছে যে এটা কালকের ঘটনা, আজকে বিকেলে নাকি ওর আম্মার সাথে বলছে যে ও কোথাও চলে যাবে, ওর আম্মা ওরে বকাঝকা করছে যে তুই যেটাই খুশি চলে যাবে, এরকম কিছু বলছে। তো যাই হোক, মানে ভিতরে ভিতরে কি হয়েছে আমি জানি না। তো তখন যখন এইটা হয়েছে, ওর আম্মা বললো যে সন্ধ্যায় বকাঝকা করছি, ও মনে রাগ করে আছে। তখন আমার একটু মনে হলো যে কি হয়েছে না হয়েছে। তখন হচ্ছে যে ওর ভাইও চলে আসছে বাসায়, বড় ভাই চলে আসছে। বড় ভাই দেখতেছে বাবা দরজাতে পুশ করতেছে, লাথি দিতেছে, ভাঙতেছে। কি হয়েছে এই ব্যাপার? ওর বড় ভাই পরে এই করে দুই বাপ বেটা মানে বড় ভাই এবং খালু মিলে দরজা ভাঙছে। দেখা যাচ্ছে ফ্যানের সাথে ঝুলে আছে। তাও কিরকম হবে টাইমটা? তখন সময় হচ্ছে 10টার পর পর আর কি দেখছে। তো ওনারা লাস্ট দেখে অনুমান করছে যে আরো প্রায় আধা ঘন্টা আগে এই ঘটনা ঘটেছে, মানে 9টা 9:30টার দিকে। হ্যাঁ, এই তো তখন এইটা বললো, তখন মানে সোহেল যেটা বললো যে ও থরথর করে কাঁপতেছে যে হাউ ইজ ইট পসিবল, মানে ওর মনে হচ্ছিল যে পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। তাহলে 12টার দিকে ও কার সাথে দেখা করলো, মানে টাইমিংটাও মিলাইতে পারতেছিল না যে ও যদি 10টার দিকে এই ঘটনা হয় তো 12টার দিকে। তো ও ওই অবস্থায় জানে যে খালুর অবস্থা, মানে বাবা তার ছেলেরে হারাইছে। তো ও আর তখন এই বিষয়ে কিছুই বলে না তার কাছে। আচ্ছা আচ্ছা। ও বললো যে আচ্ছা ঠিক আছে। তো ওর খালু আর বললো যে তোরে আমি ফোন দিতে চাইছিলাম, তো বাড়িতে এই অবস্থা, আমি কি বলবো বুঝতে পারতেছিলাম না। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ওর লাশ বাড়িতে নিয়ে যাবো, গ্রামের বাড়িতে নিয়ে যাবো। আচ্ছা তো গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল। আচ্ছা ওদের এলাকাটার নাম হচ্ছে ভালুকশি, বাড়তি আর কি ভালুকশি। আচ্ছা আচ্ছা। ইউনিয়ন আর কি, ইউনিয়ন পর্যায়ে। তো নিয়ে যাবে। ও তখন বললো যে ঠিক আছে আমি সকাল সকাল চলে আসবো। আচ্ছা। তো এই অবস্থা, এই ঘটনাটা ও তখন হচ্ছে ওর ওয়াইফের সাথে শুধু শেয়ার করে। মিতু বল যে মিতু এই ও যে আসছিল এই ঘটনা। তখন অবিশ্বাস্য ব্যাপারগুলি তাদের কাছেও। ওই সময় কি মানে আপনার ওই সোহেলকে ওর ওয়াইফও কি দেখেছিল? হ্যাঁ, ও ওয়াইফ দেখে না, ওয়াইফকে বলছে যে ইমরান আসছে, খাবার রেডি করো। ঠিক আছে, মানে দুইজন মানে ওর সাথে দেখা হয়েছিল গেটে, বাড়ির গেটে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ও যখন বললো যে সোহেলের ওয়াইফ কিন্তু এটা দেখে না, শুধুমাত্র সোহেলই দেখছে। হ্যাঁ, তো এই ঘটনার পর হচ্ছে সোহেল সকালে চলে যায়। তখন আর কি আমাকে ফোনটা দেয় সকালে। সকালে বলতে তাও খুব ভোরে, আমি তখন নামাজ পড়তাম নিয়মিত। এখন পরে অনেক সময় হয়তো দেখা যাচ্ছে যে অনেক কারণে ফজরের নামাজটা মিস হয়ে যায়, তো তখন নিয়মিত নামাজ পড়তাম। তো ও নামাজের পর পর আমার ফোন দেয়, ফোন দিয়ে বলে যে মানে সোহেল তো মারা গেছে। ও ইন ডিটেল কিছুই বলে না আমার যে কিভাবে কি মারা গেছে, জাস্ট জানায় যে মারা গেছে। আমি শক, মানে সমবয়সী আমাদের ফ্রেন্ডের মতো একসাথে বসি, আড্ডা দেই, নাই ব্যাপারটা শুনতেই কেমন। তো আমি বললাম কি হয়েছে? বললো যে মারা গেছে, ওর লাশ নিয়ে যাবো বাড়িতে। তো তখন হচ্ছে যে আমার অফিস টফিস বিনাইয়ে আমি আর গেলাম। তো ও শুধু বললো বরিশালে। তো তখনই আমি জানি যে সোহেল মানে ইমরানদের বাড়ি বরিশালে। তার আগে আমি জানতাম না যে ইমরানদের বাড়ি বরিশালে। তো আমি বললাম যে আমাদের বাড়ি তো বরিশালে। ঠিক আছে, তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি যাব, একসাথে বাড়িতে থেকে হয়তো ঘুরে আসবো। তো অফিসিয়াল কারণে তখন মুভ করা হয় না, সোহেল চলে গেছে। তো সোহেল যখন ঢাকা থেকে ফেরে, মানে দেশে যায়, দেশে ওরে সৎকারের পরে যখন বাড়িতে ঢাকায় ফেরে, তখন ওর কাছে এই ব্যাপারটা জানি যে যেদিন মারা যায় সেদিন ও এখানে আসছিল। হ্যাঁ, কিন্তু জসির ভাই একটা বিষয় হচ্ছে যে এইখানে যদি এই ব্যাপারটা এই পর্যন্ত থাকতো তাহলে হয়তো অবাক হওয়ার কিছু থাকতো না, কারণ এমন প্যারানরমাল অনেক কিছু ঘটে। কিন্তু এর পরে যা ঘটছে মানে সেটা আরো আনবিলিভেবল। আচ্ছা, ওরা যখন বাড়ি থেকে আসে তারপরে সপ্তাহখানেক পর ওদের টিনশের বাড়ি হয়, ওইখানে রান্নাঘর, তারপর হচ্ছে বাথরুম, ওয়াশরুম এগুলো বাইরে ছিল। তো রাত্রে যখন ওই বাড়ির লোকজন ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বের হতো, তখন ওরা দেখতো যে বাড়ির বাউন্ডারিটা, যে বাউন্ডারির কর্নারে মানে কেউ একজন হাঁটতেছে, একটা অবয়ব। অন্ধকার থাকার কারণে চেহারাটা বোঝা যেত না, একটা অবয়ব বোঝা যেত। এবং সেই অবয়বটা বাবা মা তো নিশ্চয়ই মানে চিনতে ভুল করবে না, আমরা কিন্তু অনেক সময় শ্যাডো দেখে বুঝতে পারি কার শ্যাডো, একটা আকৃতি থাকে। তো ওরা ওই অবয়বটা দেখে বুঝতো যে এটা হচ্ছে ইমরান। তখন ওই বাড়িটা আসলে বসবাসের অনুপযোগী হয়ে গেছে, এমন একটা অবস্থা। তো এমন হয়তো রাত্রে যখন দরজা আটকেছে, দরজা বাইরে থেকে দরজা নক করার শব্দ, খোলার পরে কিছু নাই, মানে ওইখানে সুস্থে ভাবে কোনো মানুষ বাস করতে পারবে না, এমনটা অবস্থা। তো ওর বাবা বিশেষ করে ডিসাইড করলো যে এখানে ওরাও থাকবে না, এইখানে বিক্রি করে দিয়ে চলে আসবে। তো ততদিনে ওই বাড়ির আশেপাশে মানে যারা ছিল তারা অনেকে স্থানীয় যারা, তারা ঘটনাটা জানায়, কেউ আর ইন্টারেস্টেড ছিল না। এটা কোথায় মানে এক্স্যাক্টলি কোথায়? উত্তরখানে। ঠিক আছে, তো এই ঘটনা ঘটার পরে তখন ওরা হচ্ছে
বাড়িতে কি করলো, ওই কর্নারগুলিতে ল্যাম্প পোস্টের ব্যবস্থা করছে। ঠিক আছে, ল্যাম্প পোস্টের ব্যবস্থা করছে যে আলো থাকলে হয়তো বা এটা ঘটবে না। তো পরে যেটা হইতো যে ল্যাম্প পোস্টের বাতিগুলি মানে অনেক সময় হয় না যে টিউবের যখন ফিউজ চলে যায় বাতি কাঁপে, তো 2-1 দিন পর পর দেখা যায় ওই বাতিগুলি কাঁপে 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 নষ্ট হয়ে যেত। মানে 3 দিন বাতি টিকতো, এই অবস্থা। তো এটার পরে প্রায় মাসখানেক হয়ে গেছে, তখন জানলাম যে ওরা বাড়ি তখনও বিক্রি করতে পারে নাই, কিন্তু ওরা যে ঢাকার যে বাড়িটা ছিল ওর ফ্যামিলি আবার পুনরায় এখানে ঢাকা ফিরে আসছে। তার ঠিক 1 মাস হবে এরপরে হচ্ছে মানে কোরবানির ঈদ ছিল। তো আমি কোরবানির ঈদ উপলক্ষে হচ্ছে বাড়িতে যাই, এবং ওই ভালুকসে যে এলাকাটা বললাম ওই এলাকায় হচ্ছে আমার বড় বোনের বাড়ি, মানে বড় বোনকে ওইখানে বিয়ে দেওয়া। তো সেই সূত্র ধরে হচ্ছে যে আমি ওখানে যাই বেড়ানোর জন্য। তো ওখানে থাকার পরে আমার একটা ভাগ্নে আছে, নাম হচ্ছে সুজন। তো ও আমারে বলে মানে মামা একটা বিষয় শেয়ার করে, আমি চা খেতে খেতে সন্ধ্যার সময় আমার জানায় কি হয়েছে, বলে যে ওইটা ওই ওদের যে বাড়িটা মানে ইমরানদের যে বাড়িটা ওইটাকে বলা হচ্ছে তালবাড়ি। তো বলে যে তালবাড়িতে এরকম একটা ছেলে, ওরা ঢাকা থাকতো, ও সুইসাইড করছে। বাট আমি তো এখনো কানেক্ট করতে পারিনি, কারণ এরকম কেস তো অ্যাভেলেবল হতেই পারে, সুইসাইড কেস, এটার সাথে কানেকশন। বলে যে ছেলেটার নাম জানেন, একটা ছেলে তালবাড়ির ঢাকাতে থাকতো, সুইসাইড করছে। তো ঢাকা থেকে লাশ নিয়ে আসছে, এখানে দাফন করছে। এখন যেটা হয় যে প্রতি শুক্রবার, মানে ও যেদিন মারা গেছিল ওদিন শুক্রবার ছিল, হ্যাঁ, তো প্রতি শুক্রবার মানে যখন ওই বাড়ির লোকজন ওঠে, ঘুম থেকে ওঠে, দেখে যে ওর কবরের আংশিক ভাঙা। ঠিক আছে, ওইখানে এমনিতে কোনো ভূতের উপদ্রব বা অন্য কিছু কেউই ফলো করে না। এটা কমন হয়ে গেছিল যে প্রতি শুক্রবারে মানে দেখতো যে কবরের আংশিক ভাঙা। তো ওরা আবার কয়েকবার প্রথম ভাঙছে, হয়তো কোনো কারণে ভাঙছে, এখানে মজবুত ছিল না, আবার হচ্ছে মাটি দিয়ে ঠিক করছে। কিন্তু পরপর যখন কয়েকবার একই ঘটনা ঘটছে এবং এই একটা বিশেষ দিনে, তখন তারা বুঝতে পারছে যে এটা একটা অন্য কোনো কিছুর প্রভাব। তো এটা জানার পরে, এইটুক জানার পরে আমি তখনও জানি না যে কি হয়েছে না হয়েছে, আমি বললাম যে এইটা সম্ভব না, কিন্তু একটু ইন্টারেস্টেড ছিলাম ভৌতিক ব্যাপারে, তাহলে যে আমি কালকে যাবো ওই কবরটা দেখতে যাবো। তো অনেকেই নাকি আসে এই ঘটনা শোনার পরে যে কবর ভাঙিয়ে দেয়, আসলে তো অনেকেই আসে। তো এখন আসলে বাড়িতে বাইরের লোক ঢুকতে দেয় না, কারণ অনেক লোকজন আসে, এটা অন্যরকম হয়ে গেছে ব্যাপারটা। তো অনেক বাইরের লোক ঢুকতে দেয় না। তো ওদের এলাকায় হয়, ও বললো যে সমস্যা নেই, আপনি আমার সাথে যাইতে পারবেন। পরের দিন সকালে হচ্ছে আমরা 8টা বা 9টা হবে, এই টাইমে যাই। তো ওদিন হচ্ছে রোববার। তো তখন হচ্ছে যে ওরা যে দাফন করছিল তার প্রায় 2 মাস পরের ঘটনা যখন আমি যাই। তো সেটা বোঝা যায় যে কবরটা প্রায় 2-1 মাস বয়স হয়েছে, এটা বোঝা যায়। কিন্তু কবরের একটা নির্দিষ্ট জায়গায় মনে হচ্ছে যেখানে নতুন মাটি ফেলানো, অর্থাৎ এটা গতকালকেই মানে আমি যেদিন যাই তার আগের দিন ঠিক করছে, ওই যে প্রতি শুক্রবারে ভেঙে যাচ্ছে ওইটাই। তো তারপর দেখার পরে ও বললো যে এই দেখ, তা আমি ভাঙা কবর দেখতে পারি না, কিন্তু নতুন মাটি দেখে বুঝলাম যে হ্যাঁ এটা হইতেছে। ওই বাড়িতে যখন ফিরবো তখন হচ্ছে যে সোহেলদের একজন রিলেটিভ, মানে এটা হচ্ছে ইমরানের দাদা। ওনার সাথে একবারই শুধুমাত্র আমার এলাকায় দেখা হয়েছিল, বেড়াইতে আসছিল, ওটা হচ্ছে সোহেলের বিয়ের সময়, তখন পরিচয়। তো উনি দেখে, ওনাকে আমি ঠিক নোটিস না করতে পারলেও মুরব্বী মানুষ, উনি আমার একটু চিনতে পারছে কোথায়। উনি আমার দেখে বললো যে আপনাদের বাড়ি কোথায়। তো দেশে যখন পরিচয় দিলাম উনি চিনল না, বললো যে ঢাকায় কোথাও দেখছি আপনাকে। তখন বললাম যে আসলে আমি তো ভাষণটাকে থাকি, আপনি কোনো কারণে গেছিলেন। তখন বললো যে সোহেলকে চিনেন? বললাম যে সোহেল, হ্যাঁ আমার ফ্রেন্ড। বলে যে আমি তো সোহেলের দাদা, ইমরানের দাদা আর কি, আপনার সাথে বোধহয় সোহেলের বিয়ের সময় পরিচয় হয়েছিল। তখন বললাম যে হ্যাঁ আপনি এখানে, আপনাদের বাড়ি কি এখানে? বলে যে হ্যাঁ। তখনও আমি কানেক্ট করতে পারতেছি না ইমরানের সাথে, ঠিক আছে। তো উনি বললো যে কি ইমরানের কবর দেখতে আসছেন? তখন আমি তার মানে আপনি এতক্ষণ পরে জানলেন যে এটাই ঠিক, আমি বললাম যে ভেঙে যাচ্ছে। ও মা, ঠিক আছে। তখন আমি বললাম, আমি তখন বোধহয় মানে আমার মাথার ভিতরে একটা উত্তর তৈরি হইলো, আমি ঠিক বলতে পারতেছিলাম না যে আমি এইভাবে আসছি, মানে পরিচয় হয়ে গেছে। তখন কেন যেন মিথ্যা মানে সত্য আমি কি বলতেছি এত কিছু জাজ করি না, আমি বললাম যে হ্যাঁ। তো বললো যে ওইখানে তো ওরা বাড়ি ঘর ছেড়ে চলে গেছে, এইখানেও মনে হয় থাকা যাবে না। আচ্ছা, বললো কি হয়েছে? বলে যে কবরের এই অবস্থা। তো আমাদের একটু ডিস্টার্ব হয়, কিন্তু ওই বাড়িতে আরো 5-6টা ঘর আছে, কাউকে কোনো ডিস্টার্ব করে না। আচ্ছা, শুধুমাত্র ওদের পরিবারের যে ফ্যামিলিটা, দাদার, তাদেরকেই ডিস্টার্ব করে, ঠিক আছে। তাদের টিনের উপরে তারা কিছু পড়ার শব্দ পায়, বা আশেপাশে কারো কোনো ডিস্টার্ব হয় এই। তো এটা জানার পর যখন আমি ফিরলাম, মানে আমার সরাসরি দেখা বা কাছাকাছি থেকে দেখা ভৌতিক অভিজ্ঞতা ছিল এটা। ও মাই গড, অসংখ্য ধন্যবাদ মনির ভাই। আমার নিজেরই গায়ে কাঁটা দিয়ে উঠছে রীতিমতো, বিকজ একটা জিনিস কি, এটা বোধহয় আপনিও জানবেন বা আমরা সবাই জানি যে
কোনো মানুষ যখন সুইসাইড করে তাদের রূহ বা আত্মা আমরা যেটাই বলি না কেন সেটা কিন্তু কখনো মুক্তি পায় না, অতৃপ্ত থেকে যায় তারা। হ্যাঁ, এবং ম্যাক্সিমাম টাইমে এরকম হয়। এরকম আমার সাথে নিজেরও ঘটছিল একটা টাইমে, বিকজ আমি যে ফ্ল্যাটে থাকি সেখানেও এরকম একটা ইনসিডেন্ট ঘটছিল যে অপোজিট ফ্ল্যাটে, অর্থাৎ আমি যে 2 ইউনিটের বাসা, তো সো আমার অপোজিট ইউনিটে যে থাকতো আচ্ছা। একটা মেয়ে, সে একটু মানে একটু মাথা খারাপ টাইপের ছিল, সে সুইসাইড করেছিল। সো ওইটা নিয়ে আমি আরেকটা ঘটনা আমি পরবর্তী কোনো একটা এপিসোডে আমি অবশ্যই বলবো। সো ওইটার একটা কিছু একটা বা ইনসিডেন্ট আমাদের সাথেও ঘটছিল, আমাদের ফ্যামিলির সাথেও ঘটছিল, এবং আমার পার্সোনাল কিছু ব্যাপার স্যাপারও ঘটছিল ওখানে, কিন্তু বলবো, অবশ্যই বলবো। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে মারা গেছিল বা যে সুইসাইড করছিল সে আমার আপন কাজিন ছিল, হ্যাঁ, আত্মীয় ছিল, এবং আমরা হচ্ছে যৌথ ফ্যামিলির মানুষ, সো একসাথেই থাকি বলতে গেলে। সো যাই হোক, আমি বেশি কথা বাড়াবো না, বাট আমার আপনার কথাটা খুবই ইন্টারেস্টিং লেগেছে, মানে যে এখন পর্যন্ত মোস্ট প্রবাবলি এখন পর্যন্ত এরকম হয় প্রতি শুক্রবার। হ্যাঁ, Right? এখন পর্যন্ত হয় কিনা জানি না, আমি দীর্ঘদিন বাড়িতে যাই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো বাট ইটস সো মাচ ইন্টারেস্টিং যে আজকেও শুক্রবার, এবং শুক্রবারে এসে সেই জন্য শুক্রবারের আপনি কোনো এই একটা এই incident এই কথাটা শুনতেছি। শুনে যে আজকেও শুক্রবার, আমার কিন্তু লোম দাঁড়িয়ে যাচ্ছে। Unbelievable! Oh my God! যাই হোক দর্শক, আপনাদের কাছে কেমন লেগেছে আজকের ঘটনাটা বা এক্সপেরিয়েন্সটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা অনেক খুশি হব যদি আপনারা আমাদের ঘটনাগুলো শুনে পছন্দ করেন বা যদি শেয়ার করেন, এবং আমাদেরকে অবশ্যই সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ইন্সপিরেশন দেন। আমরা চাবো যে আপনারা যেন নিজে স্টুডিওতে এসে আমাদেরকে ঘটনা শুনান, ঠিক মনির ভাই যেভাবে করে আজকে স্টুডিওতে লাইভ ঘটনা শোনাচ্ছেন, ঠিক আমরা চাইবো যে আপনিও যেন সময় করে আপনারা আমাদের সাথে এসে উপস্থিত হয় ঠিক রাত 11:30টার সময় এভাবে করে ঘটনা শোনান। আমাদেরকে ইমেল করার সিস্টেম তো আপনাদেরকে আগে বলেছি, আবারও বলছি, তা হলো আপনারা যে ঘটনা বা সারসংক্ষেপ তা এত সুন্দর করে একটা সুন্দর একটা প্লট পয়েন্ট রেডি করবেন, এবং সেই সাথে আপনার নাম, আপনার বাসার অ্যাড্রেস না হলে চলবে, এটা অপশনাল, এবং আপনার ফোন নাম্বার এবং আপনার পরিচয়, আপনি কি করেন সেটা লিখে আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা ঘটনাটি পড়বো, এবং আমাদের কাছে যদি ইন্টারেস্টিং মনে হয়, আমাদের যে টিম আছে, আমাদের টিম যদি পছন্দ করে, ইন্টারেস্টিং মনে হয়, তাহলে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করা হবে এবং ইনস্ট্যান্টলি যোগাযোগ করা হবে। হ্যাঁ, এবং আপনাকে আমরা আমন্ত্রণ জানাবো আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করার জন্য। আর যদি ঘটনা শেয়ার করতে না পারেন, তাহলে আমরা মেইন স্টোরিটি বা আপনার যে ঘটনাটা সেটা আমরা পড়ে শোনাবো আপনার পারমিশন নিয়ে। যাই হোক, আমাদেরকে মেইল করার যে নিয়মটা সেটা আবারও বলে দিচ্ছি, which is BHOUTIKSTORIES, অর্থাৎ ভৌতিক স্টোরিজ @gmail.com। ঠিক এই ইমেইলে আপনি অবশ্যই আমাদেরকে ঘটনা পাঠাবেন। এই ইমেলের অ্যাড্রেসটি আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে রেখে দিয়েছি। আর বাই দ্য ওয়ে, আমরা এখন বেশি কথা না বাড়িয়ে একটা ঘটনায় চলে যাব। এই ঘটনাটি একটা মেয়ে আমাকে পাঠিয়েছে মানে কি, আমি তার কাছ থেকে শুনেছি, এবং সে যেভাবে করে আমাকে বলেছে, সে আজকে আমাদের স্টুডিওতে আসতে পারছে না, বাট সে যেভাবে করে ঘটনাটি বলেছে ঠিক সেইভাবেই আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, এবং ইনশাল্লাহ কথা না বাড়িয়ে আমাদের এই মেইলের ঘটনাটি বা এই ঘটনাটি আমি শুরু করতে যাচ্ছি। আমার নাম প্রিয়া। আমি এখন চাকরি করছি বেসরকারি একটা কোম্পানিতে। ঘটনাটা আজ থেকে প্রায় 10 বছর আগের ঘটনা, মানে বলতে পারেন 2010 সালের। তখন আমি ক্লাস 9-এ পড়তাম চট্টগ্রামের একটা হোস্টেলে। সঙ্গত কারণে আমি হোস্টেলটার নাম উল্লেখ করব। আগেই জানিয়ে রাখি, হোস্টেলটা একটা অনেক পুরনো শ্মশানঘাটের উপর নির্মিত হয়েছিল। আমি যখন হোস্টেলে অ্যাডমিট হলাম, তখন থেকে আমার ক্লাসমেট, রুমমেট, এরপর হোস্টেলের দারোয়ান, এমনকি হোস্টেলের আয়ারও সবাই এমনকি হোস্টেলের আয়ারা পর্যন্ত আমাকে সাবধান করত। সবাই বলতো যেন সবসময় কেয়ারফুল থাকি, রাতে যেন কখনো বের না হয়। আমাদের রাতে বের হওয়াটা একেবারেই মানা ছিল। সবসময় বলতো যদি বের হতে হয় তবে কাউকে না কাউকে নিয়ে বের হবো, তবু কোনোভাবেই একা বের হবো না। আমাদের হোস্টেলের রুমগুলো আর বাথরুমগুলো আলাদা আলাদা ছিল। এবার হোস্টেলের একটু বর্ণনা দিই। হোস্টেলটা 5 তলা বিশিষ্ট হোস্টেল ছিল। 1 তলা থেকে 3 তলা পর্যন্ত স্কুলের মেয়েরা থাকতো। 4র্থ তলায় ছিল শুধু কলেজের মেয়েরা, আর 5ম তলাটা একেবারেই বন্ধ ছিল। ওই তলায় কেউই থাকতো না, ইভেন 5ম তলার আশেপাশেও কেউ যেত না।
অ্যাকচুয়ালি পঞ্চম তলায় যাওয়াটা একেবারেই সবার জন্য নিষিদ্ধ ছিল। নিষিদ্ধ হওয়ার কারণ ওই তলায় একটা ঘটনা ছিল। একটা সময় নর্মালি পঞ্চম তলা পর্যন্ত মেয়েরা থাকতো এবং পঞ্চম তলার করিডোরের একদম শেষ মাথায় একটা রুম ছিল। ওই রুমে নাকি 4টা মেয়ে থাকতো। আমাদের হোস্টেলের একটা রুল ছিল যে 11টার মধ্যেই লাইট অফ হয়ে যাবে। শুধু বাথরুমের লাইট আর করিডোরের লাইট বাদে সব লাইট বন্ধ হয়ে যেত। তো এরকম এক লাইট অফ হয়ে যাওয়ার সময় এরকম লাইট অফ হয়ে যাওয়ার পর ওই রুমের 4টা মেয়ের মধ্যে একটা মেয়ে মোমবাতি জ্বালিয়ে রাত জেগে পড়ছিল। পড়তে পড়তে একটা সময় মেয়েটা ঘুমিয়ে পড়ে, কিন্তু তখনও মোমটা জ্বলছিল। একটা সময় মোমবাতি গলতে গলতে মশারিতে আগুন ধরে যায়। একটা সময় আগুন আস্তে আস্তে ছড়িয়ে পড়ে, একটা সময় আগুন আস্তে আস্তে ছড়ায় পড়ে, কিন্তু মেয়েটা গভীর ঘুমে মগ্ন ছিল। সে ঘুম থেকে ওঠে। বাকি 3টা মেয়ে তাড়াহুড়ো করে মেয়েটাকে জাগানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এরপর 3টা মেয়ে নিজের জান বাঁচানোর জন্য হুলস্থুল করে রুম থেকে বেরিয়ে যায়। এরপর যা হবার তাই হয়। মেয়েটা রুম থেকে আর বের হতে পারে না এবং ওখানে আগুনে পুড়ে মারা যায়। এরপর এই ঘটনা নিয়ে অনেক রকম ব্যবস্থা নেওয়া হয় হোস্টেলে। এমনকি মোম যেন রুমে না রাখা হয় এজন্য মোমবাতি পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছিল। এরপর বেশ কিছুদিন বন্ধ ছিল রুমটা। এরপর অনেক দিন পরে রুমটা ভালো মতো পরিষ্কার করে আবারও মেয়েরা থাকতে শুরু করে। কিন্তু সবচেয়ে আজব ব্যাপার হলো ওই রুমে নাকি কেউই থাকতে পারত না। সবাই নাকি কদিন পর পর টিচারের কাছে এসে বলতো থাকবো না। টিচাররা প্রশ্ন করতো যে কেন থাকবে না, কি হয়েছে? তখন নাকি ওরা বলতো যে ভয় লাগে, হঠাৎ করে মনে হয় কে যেন হাঁটছে রুমের মধ্যে। আবার কখনো কখনো দেখা যায় রুমের চেয়ারের উপর কেউ একজন বসে আছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই ব্যাপারটি শুধু 1-2জন নয়, অনেক অনেক মেয়ে লক্ষ্য করেছিল এবং অনেকেই এই ভয়ঙ্কর ঘটনা সম্মুখীন হয়। এই জন্য এই রুমে কেউই থাকতে চাইত না। তাই টিচাররা সবাই মিলে একদিন ডিসিশন নেয় যে পুরো 5ম তলাটি সিল করে দেবে এবং যেমন কথা তেমনই কাজ। পুরো 5ম তলাটি একটা রুমের জন্য একেবারেই নিষিদ্ধ হয়ে যায়। আর এই ঘটনাটি আমি আমাদের হোস্টেলের ভাইয়ের কাছ থেকে শুনেছিলাম। এবার বলবো আসল ঘটনা। আমরা 4টা ফ্রেন্ড খুব ক্লোজ ছিলাম। 2টা ফ্রেন্ড 2য় তলায় থাকতো আর বাকি 2টা ফ্রেন্ড আমরা 3য় তলায় থাকতাম। আমাদের তখন এক্সাম শেষ হয়ে গেছে। প্রতি মাসে এক্সাম শেষে আমাদের নিতে আসতো প্যারেন্টসরা, কিন্তু এবার কেন জানি তারা কিছুটা ডিলে করে ফেলে। তাই আমরা সবাই মিলে চিন্তা করি যে কি করা যায় এই অবসর সময়টুকুতে, কারণ সব মেয়েরাই চলে যাচ্ছে, পুরো হোস্টেলটাই ফাঁকা হয়ে যাচ্ছে। তখন আমরা চিন্তা করি যে কেন না একটা অ্যাডভেঞ্চার করি, যেহেতু ফ্রি আছি আমরা হোয়াই নট 5ম তলা থেকে ঘুরে আসি, দেখে আসি কি আছে ওখানে। আর এটা বোধহয় আমার সবচেয়ে বড় ভুল ছিল। সৃষ্টির শুরু থেকেই মানুষ নিষিদ্ধ জিনিসের প্রতি প্রবল আকর্ষণ অনুভব করেছিল। যেমনটা হাওয়া আলাইহিসসালাম আর আদম আলাইহিসসালামের নিষিদ্ধ ফল খেয়ে তারা অভিশপ্ত হয়েছিল, ঠিক আমাদের বেলাও যেমন এমনটাই হয়েছিল। আমরা প্ল্যান করি যে রাত 11টার পর যখন সব লাইট বন্ধ হয়ে যাবে, এরপর প্রায় 2 ঘন্টা পরে ওই 5ম তলায় যাব। এতে করে কেউ বুঝতে পারবে না যে আমরা 5ম তলায় গিয়েছি। আমাদের হোস্টেলটা ছিল স্কোয়ার শেপের হোস্টেল। 4র্থ তলা পর্যন্ত পুরোটাই স্কোয়ার ছিল আর 5ম তলাটা হাফ স্কোয়ার ছিল। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল 5ম তলায় যাওয়ার একটাই সিঁড়ি ছিল। আমরা একটু একটু করে গুটি গুটি পায়ে রওনা দিলাম ঠিক রাত 2টোর দিকে 5ম তলার উদ্দেশ্যে। 4র্থ তলাটা একেবারেই বন্ধ ছিল এবং খুব অন্ধকার ছিল। তখন কলেজ ছুটি হয়ে যাওয়ায় 4র্থ তলার মেয়েরা বাড়ি চলে গিয়েছিল। আমার মনে পড়ে 1টা বা 2টা করিডোর লাইট জ্বলছিল আর সব অন্ধকার। 5ম তলায় উঠলাম আমরা।
পঞ্চম তলায় উঠে আমাদের শরীরটা যেন ঝমঝম করে উঠল। একেবারে ঘুটঘুটে অন্ধকার ছিল পঞ্চম তলাটা। ইভেন আমরা ব্লকের লাইট জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু ব্লকের একটা লাইটও জ্বলল না। আমরা বুঝতে পারলাম যে এই তলার একটা লাইটও এখন ঠিক নেই। আমরা কিছুটা ভয়ে ভয়ে সবাই সবার হাত জড়াজড়ি করে আস্তে আস্তে সামনের দিকে এগোতে লাগলাম। একটা সময় আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওই রুমটার সামনে আসলাম, যে রুমটা নিয়ে এত ঘটনা চলিত। রুমটা ছিল কর্নারের একদম শেষ মাথায়। আমাদের 4 জন ফ্রেন্ডের মধ্যে একজন বলে উঠলো যে এই সেই রুম, যে রুমটা নিয়ে এত এত স্টোরি। আমরা 4 জনই কিছুটা কনফিউজড হয়ে যায় যে ভিতরে যাওয়াটা কি ঠিক হবে। আমরা বলি যে ভিতরে যাওয়াটা কি ঠিক হবে। তো একটা সময় আমরা কথা বলি করে ডিসিশন নিয়ে নিলাম যে এতদূর যখন এসেছি, ভিতরে যেয়ে দেখি কি হয়। আমরা রুমের দরজার দিকে ভালো মতো করে লক্ষ্য করলাম এবং একটা আজব ব্যাপার লক্ষ্য করলাম। আর তা হলো পুরো রুমটা শিকল দিয়ে আঁকা, এমনকি রুমের সাথে কোনো তালাও লাগানো নেই। আমাদের মধ্যে একটা ফ্রেন্ড শিকলটা খুললো। এরপর আমরা একে একে রুমে প্রবেশ করলাম। রুমে ঢুকে আমার গা গুলি আসছিল, এত বাজে পটকা একটা গন্ধ আসলো আমার নাকে। আমার মনে হচ্ছিল আমার বমি হয়ে আসবে। আমি লক্ষ্য করলাম রুমটার ভিতরে প্রচন্ড ঠান্ডা। যদিও অক্টোবরের দিকে বেশ ঠান্ডা থাকে, কিন্তু এত বেশি ঠান্ডা ছিল যে আমার মনে হচ্ছিল আমি বোধহয় বরফ হয়ে যাব। তো আমরা রুমে ঢুকে দেখলাম আচ্ছা আচ্ছা আলোতে 4টা বেড আর 4টা টেবিল আর 2টা চেয়ার। দেখে বোঝা যাচ্ছিল ঠিকঠাক মতো করে গোছানো এই রুমটা, এবং এটাও বোঝা যাচ্ছিল যে অনেক অনেক দিন ধরে এখানে কেউ আসে। আমরা একটু পর মজা করছিলাম, রুমে বসে বসে মজা করে বলছিলাম যে কেউ কি আছো, দেখা দাও, আমরা তোমার কোনো ক্ষতি করব না। আমাদের মধ্যে একজন বলল প্ল্যান সেট করবা। আমরা বললাম যে ধুর, এত কিছু করার কোনো দরকার নাই। এমনি আমরা দুষ্টুমি করে বলছিলাম যে যদি কেউ থাকো তাহলে আমাদের দেখা দাও, তোমরা তো সবাইকে দেখা দাও, তাহলে আমাদেরকে একটু দেখা দাও, আমরা একটু দেখি তুমি কে। তো এসব মজা করা হয়ে গেলে আমরা সবাই নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে এই রুমের এই জায়গাটাতে ওরা এরকম দেখেছিল, এই রুমের এই টেবিলের উপরে একটা ভূত বসেছিল, এই চেয়ারটাতে বলে বসেছিল বলে আমরা হাসাহাসি করছিলাম, মজা করছিলাম। ঠিক এরকম সময় রুমের যে জানালাটা ছিল, আমরা সবাই স্পষ্ট শুনলাম জানালায় ঠাপ করে একটা আওয়াজ। মানে আওয়াজটা বলতে গেলে অনেকটা এরকম, যদি কেউ জানালে জোরে একটা থাপ্পড় মারে তাহলে যেমন আওয়াজ হবে, ঠিক ওরকম একটা আওয়াজ হবে, আর কিচ্ছু না। আওয়াজটা শোনার সাথে সাথে আমরা সবাই একেবারে চুপ হয়ে যাই, একদম সাইলেন্ট। হঠাৎ করে যেন আমাদের সবার শরীর হিম হয়ে গিয়েছিল। তো এমনিতেই রুমে ঢুকে গন্ধ বেরোচ্ছিল, বাজে বোটকা গন্ধ। আমি বললাম যে আর দেরি না করে চল চলে যাই। এবং সবচেয়ে আজব ব্যাপার, আমরা সবাই একটা জিনিস ফিল করছিলাম যে কেউ একজন জানালা দিয়ে আমাদের দিকে লক্ষ্য রাখছে। সবাই আমরা একসাথে ফিল করলাম যে কেউ একজন কি মেরে তাকিয়ে আছে, তাহলেও একটা অবয়ব। আমরা আর দেরি না করে রুম থেকে বেরিয়ে যাই। আমরা যখন করিডোর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল ওই রুম থেকে কেউ একজন বেরিয়ে এসেছে। কারণ আমার এখনো মনে পড়ে যে আমরা যখন তাড়াহুড়া করে বেরিয়ে এসেছিলাম, তখন রুমের দরজাটা খোলাই রেখে চলে এসেছিলাম। আমরা ভালো মতো করে লক্ষ্য করলাম, মনে হলো পিছনে কে একজন দাঁড়িয়ে আমাদের দিকে লক্ষ্য রাখছে, দূর থেকে দেখছে আমাদেরকে। আমরা এতটাই ভয় পেয়ে গেছিলাম যে 4 জন রীতিমতো ঘামছিলাম। এই শীতের রাতে এভাবে করে ঘেমে যাবো কখন ভাবতেও পারিনি। শুধু মনে হচ্ছিল কখন নামবো 5ম তলা থেকে। আর তখনই মনে হচ্ছিল আমাদেরকে কে একজন ফলো করছে, কেউ আমাদের পিছিয়ে পিছিয়ে হেঁটে আসতেছে। আমাদের ধারণা ছিল অতিরিক্ত ভয়ের কারণে এরকম লাগছে। আমরা 4 জন এত বেশি ভয় পেয়ে গেছিলাম যে কেউ কারোর সাথে কথা বলছিলাম না, সবাই একদম চুপ। আমার 2টা ফ্রেন্ড 2য় তলায় চলে গেল, চুপচাপ চলে গেল। আর আমার বাকি 2টা ফ্রেন্ড 3য় তলায় আমাদের রুমে ঢুকে যায়। ঘটনাটা যদি এখানে শেষ হতো তাহলে বোধহয় খুব ভালোই হতো, কিন্তু ঘটনাটা এখানেই শেষ ছিল না।
এর পরের দিন আমরা সকালে উঠে সবাই আলোচনা করছিলাম যে কি হইল, কেন হলো এমনটা। তো ওই দিন আমার বার্থডে ছিল। সো আমার দুটো ফ্রেন্ডকে বলেছিলাম রাত 12টার পর তৃতীয় তলায় চলে আসতে, কিন্তু বাকি দুটো ফ্রেন্ড কোনোভাবে আসতে রাজি ছিল, কারণ তারা বলছিল যে গত রাতে তারা পারমিশন ছাড়া আমাদের কাছে এসেছিল। সো এই রাতে সম্ভব না। তারা বলেছিল যে 12টা বাজলে যেন আমরা রুম থেকে বের হই এবং তারা নিচ থেকে আমাদেরকে উইশ করবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। রাত 12টা বেজে গেলে আমার ফ্রেন্ড আমাকে রাত 12টা বেজে গেলে একটা সময় আমার রুমমেট আমাকে উইশ করলো। এরপর আমরা দুজনেই বের হলাম রুম থেকে এবং ব্লক এর দিকে দাঁড়িয়েছিলাম। ওরা এক সময় বের হলো এবং ইশারায় নিচ থেকে আমাকে উইশ করলো। তারপর আমি আর আমার ফ্রেন্ড বাথরুমে ফ্রেশ হতে গেলাম। বাথরুম থেকে বের হয়ে আমি একটু দাঁড়িয়েছিলাম লক্ষ্য করার জন্য যে ওরা কি এখনো আছে আমাদের জন্য নাকি চলে গিয়েছে। তো আমি দেখলাম যে ওরা সম্ভবত রুমে চলে গিয়েছিল। তার মধ্যে রুমের দিকে নজর দিকে দিয়ে তাকাতে তাকাতে আস্তে আস্তে ধীরে ধীরে আমার চোখ চলে যায় 4র্থ তলায় ওঠার সিঁড়ির দিকে। আমার এখনো ভয়ে গা শিরশির করছে। 4র্থ তলায় ওঠার সিঁড়িটার করিডোরে হালকা হালকা আলো ছিল। এমন না যে অনেক বেশি দেখা যাচ্ছে, আবার এমন না যে কিছুই দেখা যাচ্ছে না। মোটামুটি আবছা আবছা আলোতে আমি দেখলাম সিঁড়ির একদম উপরের স্টেপে কেউ একজন বসে আছে। আমি আগেই বলেছিলাম যে 4 তলায় কেউ ছিল না, কারণ কলেজ ছুটি হয়ে যাওয়ার কারণে একেবারেই খালি ছিল 4র্থ তলাটা। আমি আমার 1 বছরের হোস্টেল লাইফে কখনো এইভাবে দেখিনি কাউকে রাতের বেলায়। আমি দেখলাম হালকা হালকা অন্ধকারে কেউ একজন বসে আছে এবং এতটা অ্যাবনর্মালি ভঙ্গিতে বসে আছে, মনে হচ্ছিল যে লাইক কেউ যদি কোনো বাচ্চা হামাগুড়ি খেয়ে বসে থাকলে যেরকম হয়, হাঁটুর উপরে এবং হাতের উপরে ভর করে ঠিক ওরকম ভাবে বসে আছে কেউ একজন। আমি দেখে এতটা ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি একেবারে তপ্তা খেয়ে গেছি। আমি আমার মাথাটা ঘুরিয়ে আমার ফ্রেন্ডের দিকে তাকালাম এবং দেখলাম আমার ফ্রেন্ডও একই দৃশ্য দেখছে। কেউ একজন সিঁড়ির উপরে বসে আছে। আমার ফ্রেন্ড আমার হাতটা ধরলো, এরপর কাঁপা কাঁপা গলায় বলল, প্রিয়া, আমি যা দেখছি তুইও কি তা দেখছিস? আমি বললাম হ্যাঁ, আমিও তা দেখছি। আমি ওই সময় এতটা নার্ভাস হয়ে গিয়েছিলাম যে আমি রীতিমতো শকড হয়ে গিয়েছিলাম। আমি রীতিমতো ভয় ছুটে বলে উঠলাম যে কে ওখানে? কিন্তু ওখান থেকে একটিও সাউন্ড আসলো না। ঠিক আগের মতো করে অদ্ভুত কিছু একটা বসে আছে। আমার ফ্রেন্ডটা এরপর আমার হাত ধরে টেনে নিয়ে রুমে ঢুকাল আর দরজা একেবারে ভেতর দিকে আটকে দিল। আমার ফ্রেন্ড রুমে ঢুকে ভয় কান্না করে দিয়েছিল, আমিও কেঁদে দিয়েছিলাম ভয়ের চোটে। আমি জানি না আমার কি হয়েছিল। আমি আমার ফ্রেন্ডকে বললাম চল গিয়ে দেখে আসি ওটা কি, কিন্তু আমার ফ্রেন্ড কোনোভাবেই আমাকে রুম থেকে ওই রাতে বের হতে দেয়নি। সারা রাত আমরা 2 বান্ধবী কোনোভাবেই ঘুমাতে পারিনি। দুজনেই সূরা পড়তে পড়তে পুরো রাত পার করি। এরপর সকালবেলা আমার বাকি 2টা ফ্রেন্ডকে বলি পুরো ঘটনাটা। ওরা তো প্রথমে বিশ্বাসই করেনি। এরপর টানা 3 দিন আমার রুমমেট আমার ফ্রেন্ডের প্রচন্ড জ্বর আসে, রীতিমতো 104 ডিগ্রির মতো জ্বর আসে। টিচাররা ওর প্যারেন্টসকে ফোন দিয়ে বলে যে আপনাদের মেয়ে প্রচন্ড জ্বর এবং সে খুবই মেন্টালি ডিস্টার্ব এবং তাকে যেন দ্রুত বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর আমিও দেরি না করে আমার আম্মাকে ফোন দিয়ে বলি যে আম্মা, আমাকে জলদি জলদি নিয়ে যেতে, রীতিমতো দরকার হলে ছুটি নিয়ে যেন আমাকে নিয়ে যাওয়া হয়। তো এই ছিল আমার ঘটনাটি। যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। এটি আমার সাথে ঘটা সবচেয়ে ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্সের মধ্যে একটি। সময় পেলে আরো ঘটনা পাঠাবো। দোয়া রইল আপনাদের জন্য, দোয়া রইল ভৌতিক কথার পুরো টিমের জন্য। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ঘটনাটি? আমার কাছে পার্সোনালি খুবই ইন্টারেস্টিং লেগেছে, বিকজ এরকম অ্যাভেলেবেল অনেক প্যারানর্মাল ঘটনা আমাদের সাথে ঘটে থাকে। অনেকভাবেই আমরা হয়তোবা অনেক ঘটনার ব্যাখ্যা খুঁজে বেড়াই,
কখনোই পাওয়া যায় না, ঠিক সেরকম একটা ঘটনা উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। এবং আগে বলে রেখেছি, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগ করার ঠিকানা হলো BHOUTIKSTORIES which is bhautikstories@gmail.com। আপনি এই জিমেলে বা ইমেলে আপনার স্টোরিজ পাঠাতে পারেন, আপনাদের ইনসিডেন্ট পাঠাতে পারেন, আপনাদের এক্সপিরিয়েন্স অথবা আপনার সিলেক্ট করা বা কালেক্ট করা কোনো ঘটনা যেটা আপনি অন্য কারোর কাছ থেকে শুনেছেন, সেরকম কিছু ঘটনা থাকলেও আপনি পাঠিয়ে দিতে পারেন। আমাদের কাছে ইন্টারেস্টিং লাগলে আমরা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করব। এবং অবশ্যই আগেও বলেছি, আবারও বলছি, আপনার অবশ্যই আপনাদের ইমেলের সাথে আপনাদের নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিতে ভুলে যাবেন না। তাহলে আমরা আপনার সাথে কমিউনিকেশন করে আপনাকে ইনভাইট করব আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি যদি স্টুডিওতে আসতে পারেন তাহলে আমরা অনেক কৃতজ্ঞ থাকবো আপনার সাথে, আপনার কাছে। আর যদি স্টুডিওতে না আসতে পারেন তাহলে আপনার পারমিশন নিয়ে আমরা আপনার ইমেলটি অবশ্যই পড়ে শোনাবো। যাই হোক, আমাদের সাথে যে স্পেশাল গেস্ট ছিলেন টিএম মনির হোসেন নিযুত, তিনি আমাদেরকে আরেকটি ঘটনা শেয়ার করতে যাচ্ছেন এই মুহূর্তে। এবং আমরা চাবো যে আপনারা কেউ যেন এই ঘটনাটি স্কিপ না করেন, কারণ এই ঘটনাটি আমাকে যখন পার্সোনালি মনির ভাই শুনিয়েছিলেন, আমার নিজেরই মনে হয়েছিল যে এটা কি করে সম্ভব, আই মিন ইজ ইট রিয়েল, মানে এটা এরকম হতে পারে না। যাই হোক, আপনাদের কাছে এরকম মনে হতে পারে। সব কথারই একটা অ্যান্সার বা একটা ইয়াই থাকে, কোনো রহস্য ভেদ করা যায় না। অনেক রহস্য আছে যেগুলো রহস্য থেকে যায়। দ্যাটস ওয়াই আমাদের প্রতীক কথা এত কিছু আয়োজন। যাই হোক, আমরা বেশি কথা না বাড়িয়ে এখন সরাসরি চলে যাব টিএম মনির হোসেন নিযুতের কাছে। মনির ভাই, ধন্যবাদ জসিম ভাই আমারও সুযোগ করে দেওয়ার জন্য। যে ঘটনাটা আমি এর আগে বলেছিলাম সেটা ধরে যদি একটু বলি, আমি জানি না আপনি আমার সাথে কতটা একমত হবেন। যে আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে ঘটনাটা। আচ্ছা, সেটা থেকেই যদি বলে যে আসলে আমাদের প্রত্যেকেরই কিন্তু জন্ম এবং মৃত্যু পূর্ব নির্ধারিত। হ্যাঁ, তো আমরা একটা নির্দিষ্ট আয়ু নিয়ে কিন্তু পৃথিবীতে আসি। তো অনেক সময় আমাদের পারিপার্শ্বিকতার কারণে আমাদের লাইফে অনেক অঘটন বা দুর্ঘটনা যাই বলি, সে সমস্ত কারণে সুইসাইডের মতো ডিসিশন নিয়ে নিই আমরা। তো দেখা যায় যে তখন আমরা শারীরিকভাবে মৃত্যুবরণ করলেও আমাদের রুহ বা আত্মা ওই নির্দিষ্ট সময় যখন আমার মৃত্যু হতো, স্বাভাবিক মৃত্যু, তখন পর্যন্ত হয়তো পৃথিবীতে থেকে যায়। আর সম্ভবত ইমরানের ঘটনাটা ওই রকম কোনো ঘটনা ছিল, হতে পারে অবশ্যই। যাই হোক, আমি সময় নিব না, আমি পরবর্তী ঘটনায় যাচ্ছি। এই ঘটনাটা আমার সাথে এটাও পরোক্ষভাবে, তখন আমি হচ্ছে এই এসএসসি পরীক্ষার্থী। আচ্ছা, 2009 সময়টা ছিল 2009। তো এসএসসি পরীক্ষা আমার এটা প্রায় 11 বছর আগে, 11 বছর আগের ঘটনা। আচ্ছা, ঠিক আছে। তখন আমার একটা ক্লাসমেট ছিল, নাম হচ্ছে সানি। ওর সাথে আমার অন্যান্য ক্লাসমেট যা ফ্রেন্ড বা যারা ছিল তাদের সাথে যতটা সখ্যতা ছিল ততটা সখ্যতা ছিল না। আচ্ছা, তো তখন ওই দিন যেদিনকার ঘটনা, সেদিন ছিল হচ্ছে সম্ভবত বৃহস্পতিবার। আচ্ছা, বৃহস্পতিবার, এবং আমাদের ইংরেজি পরীক্ষা ছিল। তো আমি দেখলাম যে আমার পরে 2টা বেঞ্চ পরে থার্ড বেঞ্চে হচ্ছে সানির সিট ছিল। আচ্ছা, তো ওই দিন সানি অ্যাবসেন্স পরীক্ষা দিতে আসে। তো ফাইনাল পরীক্ষা, এসএসসি পরীক্ষার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্যান্ডিডেট, অথচ সে অ্যাবসেন্স, ব্যাপারটা খারাপ লাগে। যতই খারাপ সম্পর্ক থাক, মানে সে মিস করতেছে। তো যদিও ওই সময় মানে পরীক্ষার সময় এটা নিয়ে ভাবার সময় ছিল না। তো পরবর্তী পরীক্ষা অর্থাৎ রোববারে যখন আবারও অ্যাবসেন্স দেখলাম, তখন ব্যাপারটা একটু সিরিয়াসলি নিলাম যে পরপর 2টা পরীক্ষা সে অ্যাবসেন্স। তো পরীক্ষার সময় আর এটা নিয়ে ঘাটি নাই, পরীক্ষার পরে অর্থাৎ আমাদের এক্সামের পরে যে ছুটি, ওই ছুটির সময় হচ্ছে সানির অ্যাড্রেসটা কালেক্ট করি আমাদের অফিস থেকে, মানে হচ্ছে লাইব্রেরি থেকে। মানে স্যার বলে, আমাদের স্যার ছিল রফ স্যার, উনি বলে যে একটু সানি এরকম অ্যাবসেন্স, ফোনেও পাওয়া যাচ্ছে না, তুমি একটু খোঁজ নিয়ে দেখবা কিনা। মানে এসে বলা বাহুল্য যে আমি ক্যাপ্টেন ছিলাম ওই ক্লাসের। কৌতূহল জাগে যে একটা ছেলে এক্সাম দিল না, কিছু হয়েছে হয়তো। তো স্যারও বললো একটু খোঁজ নিতে কি হয়েছে না হয়েছে। তো ওইটা ধরেই হচ্ছে যে আমি ওর বাসা যাই। ওর বাসা ছিল হচ্ছে মাটিকাটাতে, ঠিক আছে, ক্যান্টনমেন্টের পাশেই মাটিকাটাতে ছিল। তো বাসা যাওয়ার পরে দেখলাম যে ওরে হাসপাতাল থেকে ওই দিনই নাকি আনা হয়েছে। সরি, ওই দিন না, মানে হচ্ছে যে জানলাম যে আমাদের যে রবিবার দ্বিতীয় এক্সাম ছিল, তো রবিবার সোমবারে আনা হয়েছিল। আর মা বললো যে এরপর থেকে ও বেড রেস্টে আছে বা এখনো অসুস্থ। আচ্ছা, তো তখনও ঘুমাচ্ছিল, ওর ইনজেকশন দিয়ে ঘুম পাড়ানো ছিল।
আচ্ছা তো আমি ঘটনাটা ওর মুখে শুনি নাই, মানে ওর সাথে যেটা হয়েছে, ও যেটা যতটুকু বলতে পারছিল ফ্যামিলির সাথে, আচ্ছা ফ্যামিলি মানে ওর মা হচ্ছে আমাকে শেয়ার করলো। ঘটনাটা ছিল এরকম জসিম ভাই, যে ওর মা যেরকম করে বললো আমাকে আচ্ছা যে ওই দিন এক্সাম দিয়ে যাওয়ার পরে, অর্থাৎ রবিবারের বৃহস্পতিবারের এক্সামটাতে সে অ্যাবসেন্স ছিল, তার আগে আমাদের পরীক্ষাটা ছিল হচ্ছে সোমবারের দিকে হয়তো। তো ওই সোমবার এক্সাম দিয়ে যাওয়ার পরে যেটা হয়েছে যে ও পরবর্তী পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড আচ্ছা পুরোটাই। তো ওর খালাতো বোন, আচ্ছা খালাতো বোন ওরা থাকে হচ্ছে সাভারে। আচ্ছা তো খালাতো বোনের বিয়ে, এই বিয়ে পারপাস ধরে খালাতো বোন ওর খালার একমাত্র মেয়ে ছিল, অর্থাৎ তার কোনো ছেলে বা অন্য মেয়ে ছিল না। আচ্ছা। অর্থাৎ কাজিন হিসাবে বলি, বড় ভাই হিসাবে বলি, সানি ছিল। সানমিট আচ্ছা তো সেই হিসেবে হচ্ছে যে ওর খালা ফোন করে ওর আম্মাকে, বলে যে এরকম আমার মেয়ের বিয়ে, তো তোমরা কেউ আসতেছো না, এরকম তোমরা তো একটু আগে ভাগে থাকবে, একদম নিকট আত্মীয়, তোমরা যদি সবার মতো বিয়ের দিনই আসো তাহলে কি হলো। তো ওর আব্বা একটু অসুস্থ ছিল, সানির আব্বা তখন অসুস্থ। তো অসুস্থ থাকায় হচ্ছে যে ও বললো যে তোর দুলাভাই তো অসুস্থ, মানে সানির খালাকে বলতেছে, সানির আম্মা। তো এইভাবে তো আমি যাইতেও পারবো না ওনাকে রাইখা, আর সানিরও পরীক্ষা চলতেছে, সানি যাবে কিনা আমি জানি না, আচ্ছা সানি মনে হয় যাইতে পারবে না। আচ্ছা আচ্ছা তো তোরা বিয়ের পরে এক সময় আইসা যাবো না। তো খালা একটু রাগ করে যে আচ্ছা ঠিক আছে, কারো আসার দরকার নাই। তো সানি যখন হচ্ছে পরীক্ষা দিয়ে যায়, তোরা আম্মাও যে যাইতে পারতেছে না, তারও মেয়ের মতো বা বোনের মেয়ে এসে যাইতে পারে না, তারও একটু মন খারাপ ছিল এই ব্যাপারটা নিয়ে, সে যাইতে পারতেছে না। তো সানি যাওয়ার পরে খেয়াল করে যে ওদিন ওর মার একটু মুড অফ। আচ্ছা তো জিজ্ঞেস করে কি হয়েছে আম্মা, তোমার কি, মানে তুমি কি আব্বার শরীর খারাপ জন্য টেনশন করতেছো বেশি, ঠিক হয়ে যাবে হ্যাঁ। তো বলতেছে যে আসলে এরকম না, রুম্পাও, কাজিনের নাম হচ্ছে রুম্পা, যে রুম্পার তো বিয়ে, তো তোর খালা ফোন করছিল, তো আমরা তো কেউ যাইতে পারতেছি না, তোর কথা বলছিল, তোর তো পরীক্ষা কি বলবো, ওরা কি মনে করবে এরকম। তো বলার পরে ও কি বললো যে ঠিক আছে আমি খালার সাথে কথা বলবো। তো খালার সাথে যখন কথা বলেন, তখন ওর খালা জানায় যে তোর পরীক্ষা কি প্রতিদিন? তো বললো যে না, আমার তো একদিন বাদে একদিন পরীক্ষা এরকম। তো বললো যে তুই আয় তাইলে বিয়ের দিনটা থাক এরকম। তো ও বললো যে খালা আসলে পরীক্ষা তো আমার দিকে আবার কোচিং করতে হয়, আচ্ছা। সবকিছু মিলে ও বলতেছে যে আমি দেখি। তো ও খালার কথাবার্তা শুনে ওরও মনে হলো যে খালা আসলে একটু রাগ করেই আছে। তো সন্ধ্যার পরে, রাতে খাওয়া দাওয়ার পরে সিদ্ধান্ত নিল যে ও যাবে, আচ্ছা যাবে এবং কালকে বিয়ের দিনটা ওখানে অ্যাটেন্ড করে রাতে আবার ফিরবে পরের দিন এক্সাম। মানে একই রাতে যাবে, পরের রাতে? হ্যাঁ, মানে ওই দিনটা ওখানে স্টে করবে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এরকম। তো ওর মা বললো যে তুই যাবি যখন সিদ্ধান্ত নিয়েছিলি, তো কালকে হয় সকালে যা, কারণ কালকে তো বিয়ে, অথবা আরো আগে যেতি, এখন রাত্রে বেরোবি। আচ্ছা ও বললো যে আমার মানে আগে আগেই যাই, সকালে যাব, বিয়ের বাড়ির ব্যাপার, জাস্ট আমরা তো আর ইনভাইটের জন্য যাচ্ছি না, মানে অনেক দায়িত্বও তো আছে বড় ভাই হিসেবে। হ্যাঁ তো একটু আগে যাই, খালাও খুশি হবে। তো বললো যে এত রাত্রে গাড়ি টাড়ি কি ব্যাপার স্যাপার। তখন ওর আব্বা বলতেছে যে তুই যাবি যখন তাহলে মোটরসাইকেল, তোর আব্বার মোটরসাইকেল ছিল, তোর আব্বার মোটরসাইকেল নিয়ে হচ্ছে ও বের হয়। আচ্ছা তো সুন্দরভাবে যায়, যাওয়ার সময় ও তেমন ওর সাথে অস্বাভাবিক কিছুই ঘটে না, সুন্দরভাবে যায়, সারাদিন বিয়ের প্রোগ্রামে অ্যারেঞ্জ যা দায়িত্ব ছিল, বোনকে বিদায় দেওয়া সব করে। সন্ধ্যার পরে ওর খালাকে বলে যে খালা আমার তো পরীক্ষা, আমি আসলে থাকতে চাইলেও আর থাকতে পারতেছি না, আমি পরীক্ষার পরে ওরা আসুক, আবার বেড়াইতে আসুক, আমিও আসবো তখন। তো বললো যে তুই এখনই যাবি তো, পরীক্ষা তো সকালে যা। বললো যে সকালে যাই, আসলে পরীক্ষা দিতে যাওয়া মানে প্যারা হয়ে যাবে ওর জন্য। তো বললো যে আমি সমস্যা নেই, আমি যাইতে পারবো, গাড়ি আছে, টান দিয়ে চলে যাবো। তো আমি বললো যে ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া করে যা। তো বললো যে আসলে দুপুরে তো বিয়ের খাবার টাবার ছিল, ওর আসলে ক্ষুধাও ছিল না, বা ও চাইতেছিল না যে টাইম ওয়েস্ট করে এখানে কোনো কারণে। তো বললো যে না আমি আসলে থাকবো না। তো খালাও পরীক্ষা দেখে আর বেশি এটা নিয়ে কথা বাড়াইলো না, বললো যে ঠিক আছে ভালোভাবে সাবধানে যাস। তো ও যখন বের হয়, ওর খালার শাশুড়ি, অর্থাৎ ওদের নানু হয় হয়তো সম্পর্কে, তো উনি বৃদ্ধ মানুষ, উনি ঘরের সামনেই বসা ছিল, পান খাচ্ছে। আচ্ছা ও যখন তার কাছ থেকে বিদায় নিতেছে যে আমি তো চলে যাচ্ছি, ভালো থাকেন, দোয়া টোয়া করেন, আর পরীক্ষা চলতেছে, পা ছুঁয়ে সালাম করা মুরব্বীদের। তো তো বের হচ্ছে, তখন হচ্ছে ওই ঘরের সামনেই হচ্ছে ছোট একটা পেয়ারা গাছ, আচ্ছা কলম পেয়ারা গাছ হয়তো, ওটাতে ফল টল ধরে তখনও। তো ও বের হবে, তখন ওর সামনে ওই পেয়ারা গাছ থেকে লাফ দিয়ে একটা কালো বিড়াল ওর সামনে এসে পড়ে। আচ্ছা। তো অপরিচিত অবস্থা ছিল, হঠাৎ একটু ভরকে যায়, একটু কাঁপা দিয়ে ওর শরীরটা। কি হলো তখন দেখলো যে বিড়ালটা স্বাভাবিক। তো ও যে ভয় পাইছে বিড়ালটা পড়ায়, এটা দাদি লক্ষ্য করছে। তো বলে যে এটা তো আমাদের বাড়ির বিড়াল, ভয় পাইছো জিজ্ঞেস করে। তো বলেছে অন্ধকার আর কালো, বুঝতে পারি না। তো দাদি বললো যে তাইলে আর আজকে যাইও না, ঠিক আছে, মানে কালো বিড়াল হচ্ছে যাত্রাপথে নাকি অলক্ষণ, হ্যাঁ অশুভ লক্ষণ এরকম।
তো তো বলে, তো ও এটাকে গ্রাহ্য করে না, কারণ হচ্ছে যে মানে ওই রকম একটা সময় এসে মানে শহরে বাস করে, হ্যাঁ, শিক্ষিত একটা ছেলে, মানে ও বলে কুসংস্কার বা মুরব্বীরা অনেক কিছু বলে, সো ডোন্ট কেয়ার। আচ্ছা আচ্ছা তো ব্যাপারটা কি বল যে আর সমস্যা নাই, তুমি তো তোমার দোয়া আছে না সাথে, এভাবে বলে মানে সে মানে ও যে ব্যাপারটাকে পাত্তা দিচ্ছে না এটা বলে দাদিকে ও হচ্ছে মানে মন খারাপ হয়ে যাবে হয়তো, যে একটা কথা বললাম গুরুত্ব দিল না, তাহলে আসলে সমস্যা নেই। তো দাদি আবার ওকে ফু দিয়ে দিল দোয়া টোয়া পরে। আচ্ছা মোটরসাইকেল নিয়ে বের হচ্ছে, তো যখন প্রধান সড়কে উঠে আসে আচ্ছা তখন হচ্ছে যে নতুন রাস্তা হয় হচ্ছে, বালু ছিল তখন পিচঢালা রাস্তার উপরে। আচ্ছা আচ্ছা তো রাতে বাতাস, বালু উঠতেছে, তখন Highway road. হাইওয়ে তখন হয়তো শীত ছিল, শীতের প্রকোপটা শুরু হয়েছে গেল, তো একটু একটু হালকা কুয়াশা পড়তেছিল, আচ্ছা খোলা জায়গায় কুয়াশাটা বেশি পড়ে গ্রামের দিকে। তো অনেক দূর পর্যন্ত খুব একটা দেখা যায় না মোটরসাইকেলের লাইটে। তো মোটরসাইকেল নিয়ে আগাচ্ছে, তো আগাতে আগাতে যেটা হলো যে তার থেকে তার মনে হচ্ছে হয়তো আরো ওর যে মোটরসাইকেলের গতি সেই হিসাবে ওর হিসাবে আরো 2 মিনিট বা 2.5 মিনিটের পথ ততটুকু দূরে হচ্ছে রাস্তার মাঝখানে দুইটা বাতি জ্বলতেছে, হলুদ দুইটা বাতি জ্বলতেছে। আচ্ছা তো ও একটু মোটরসাইকেল গতি স্লো করে, ও বলতেছে মানে ও যে যাচ্ছে মানে এটা তো 4 লেনের রাস্তা, তো সেই হিসাবে কোনো গাড়ির সামনের বাতি দেখার কথা না, মানে হচ্ছে গাড়ি তো নিশ্চয়ই উল্টা পথে আসবে না। আচ্ছা তো ও একটু সাইড হয়ে আসছিল, যে রাত্রে হচ্ছে ট্রাক বেপরোয়া চালায় বা উল্টা পথে আসে, তো একটু সাইড হয়ে যাচ্ছিল এবং আলটিমেটলি দেখলো যে আসলে একটা ট্রাক উল্টা পথে আসতেছে। আচ্ছা আচ্ছা তো আবার যখন ও রওনা দিল ওইটা অতিক্রম করে, তো কিছুক্ষণ যাওয়ার পরে আবার তখন একটু মেজাজ খারাপ হয়েছে যে ট্রাক আলাদা সব উল্টা পথে ঢুকাইতেছে, রাত্রে মানুষ এদিক থেকে তার সঠিক লেনে যদি গাড়ি চলে যায় একটা অ্যাক্সিডেন্ট করতে পারে, এভাবেই তো রাত্রে অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট তো দ্বিতীয় বাতিটার কাছাকাছি যখন যায় তখন যেতে যেতে সে মানে এইটা লক্ষ্য করে যে ওই বাতিটা আগাচ্ছে না, তখন তো কোনো গাড়ি হয়তো থামানো ওখানে। তো যখন সে কাছাকাছি যায় তখন দেখে আসলে রাস্তার মাঝখানে একটা শেয়াল বসা ছিল। আচ্ছা তো মোটরসাইকেলের লাইটটা হচ্ছে শেয়ালের চোখে পড়ে, ওই লাইটটা রিফ্লেক্ট করতেছিল, ও আচ্ছা আচ্ছা সেটার জন্য ওইটা মনে হচ্ছিল। তো ওইটাও যখন অতিক্রম করে তো ওইখানে একটা কবরস্থান, তো কবরস্থানের একটা গোল স্টেডিয়ামের মতো একটা জায়গা আসতে পড়ে। তো ব্যাপারটা ইউটার্নের মতো, অর্থাৎ যেতে হচ্ছে আপনার ধরেন একটা গেট নাম্বার 1, ইউটার্নের কাছাকাছি গেট নাম্বার 2, আবার যখন উল্টা পথে ঢাকার দিকে ব্যাক করবে ওইখানে হচ্ছে গেট নাম্বার 3, আচ্ছা এইরকম। তো ও যখন গেট নাম্বার 1-এর কাছাকাছি যায়, তো যেতে যেতেই হচ্ছে পরপর কয়েকটা হচ্ছে স্পিড ব্রেকার। আচ্ছা তো ভালো যে কিছুক্ষণ পর পরে যখন স্পিড ব্রেকার, ও স্বাভাবিকভাবে একটু স্লো চালাচ্ছে, যে এই এরিয়াটা একটু স্লো যায় আর কবরস্থান আছে, এই জন্য একটু স্লো চালাতে শুরু করে। তো কবরস্থানের ফার্স্ট গেটের কাছে যখন আসে তখন দেখে যে একজন মহিলা, আচ্ছা তার বয়স বোঝা যাচ্ছে না কারণ হচ্ছে সে বোরকা পরে আছে, মুখ ঢাকা, শুধু চোখ খোলা। আচ্ছা কিন্তু এখানে একটু ডিফারেন্ট ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে যে ওই মহিলা সাদা রঙের বোরকা পরা। সাধারণ হ্যাঁ, ও একটু মানে তখন একটু ভাবে যে সাদা রঙের কি বোরকা হয়, মানে ও লাইফে কখনো বা আমরা কখনো বোধহয় দেখি না যে সাদা রঙের বোরকা কেউ পরে। হ্যাঁ তো কিভাবে সাদা রঙের বোরকা কবরস্থানের পাশে এরকম বসা, তো স্বাভাবিকভাবে যাইতেছিল ওর গতিতে। তো মহিলা হচ্ছে উঠে এসে রাস্তায় দাঁড়ায়, রাস্তা ফুটপাতেই দাঁড়ায় হচ্ছে হাত দিয়ে সিগন্যাল দেয় আচ্ছা। মোটরসাইকেল থামানোর জন্য। তো মোটরসাইকেল থামানোর পরে খেয়াল করে যে মহিলার কোলে একটা বাচ্চা মতো করে, মানে কাঁথা পেঁচাইয়ে যেমন বাচ্চাদের কোলে নেই আমরা, ওই রকম হচ্ছে কোলে নেওয়া, বা বাচ্চা থেকে যে কাপড়টা পেঁচানো সেটাও একটা সাদা কাপড়। তো মহিলা তখন বলতেছে যে ভাই আমি একটু বিপদে পড়ছি, ঠিক আছে, বলে যে বাচ্চাটা হচ্ছে একটা লাশ, দেখেও যে বাচ্চাটা লাশ। তো তখন বুঝতে পারে যে বাচ্চাটা এটা হচ্ছে সাদা কাপড় পেঁচানো, আচ্ছা ঠিক আছে। তো ওর যেটা হচ্ছে যে উনি কেন সাদা কাপড় পরা, আচ্ছা তো বললো যে বলেন কি হেল্প করতে পারে। তো বললো যে ভাই আমি আসছিলাম ওই বাচ্চাটাকে মাটি দেওয়ার জন্য, কিন্তু এখানে একটা বিষয় যে একটা বাচ্চা মাটি দিতে আসছে কিন্তু তার সাথে আর কোনো লোক নাই, মহিলা একাই, সিম্পলি একা, ঠিক আছে। টোটালি হ্যাঁ, তো ও ব্যাপারটা বুঝতে পারার আগেই উনি বলতেছে যে আসলে আমি একটু দেরি করে এখানে আসছি, হয়তো এখানে কোনো লোকজন দেখতেছি না, আমার মনে হয় না যে রাতে আর এখানে মাটি দেওয়া যাবে। আচ্ছা তো সারা রাত একটা মহিলা মানুষ এখানে বসে থাকবো, ভালো হয় আমি সকালে আসি। তো আমি একটু দূর থেকে আসছি ভাই, আমি গাড়িও পাচ্ছি না, আপনি আমার একটু লিফট দিবেন, আমি সামনে নেমে যাব। তো ভাবলো যে এটা হয়তো কোনো মানে অনেক সময় হয় না কোনো সিন্ডিকেট থাকে, অনেক সময় পথচারীদের অনেক ভাবে হচ্ছে অ্যাটাক করে, হ্যাঁ, যে রাতে একটা মহিলা মানুষ হয়তো ওরা কোনো বিপদে ফেলবে, সামনে ওর নিজেদের লোক আছে, এরকম ভাইবে মানে শহরের প্যাটার্নে ভাবা, যেটাকে বলে যে এরকম হয়তো কোনো ওদের কোনো ফাঁদে ফেলতেছে। আচ্ছা তো ভাবার পরে ও একটু বলে যে না 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 আমার গাড়িতে নেওয়া যাবে না, গাড়িতে সমস্যা আছে, বলে হচ্ছে ওর মতো করে মোটরসাইকেল স্টার্ট করে। আচ্ছা তো যখন উঠতেছে তখন উনি বলতেছে যে ভাই এতক্ষণ চালাই আসলেন, হ্যাঁ আপনার সমস্যা ছিল না, এখন আমার হেল্প করার কথা বললাম, এখন আপনার সমস্যা হয়েছে। তো আর ওনার সাথে কোনো
বাকবিতনটা জড়ায় না, কথা বাড়ায় না। রিস্ক মনে হ্যাঁ, হচ্ছে মানে যে সে এরকম অ্যাভয়েড করে ব্যাপারটা। অ্যাভয়েড করে যখন সে আগাচ্ছে তখন মহিলা পেছন থেকে বলতেছে যে, তো মহিলা ও যখন আগাচ্ছে তখন মহিলা বলতেছে যে, মহিলা কিন্তু এতক্ষণ আপনি করে সম্বোধন করতেছিল, মহিলা হঠাৎ হচ্ছে তার সম্বোধন চেঞ্জ করে ফেলে, বলে পিছন দিক থেকে বলে। পেছন থেকে বলতেছে, তুই তো আমার হেল্প করলি না, তোর বিপদের সময় তুই কারো হেল্প পাবি না। আচ্ছা তো প্রথমত সে তুইতে চলে আসছে, এটাতে সে যতটা না নার্ভাস ফিল করতেছিল, সে ভাবতেছিল যে মহিলা হয়তো সত্যিই বিপদে পড়ছে, ঠিক আছে, আপনার বা তো সামনে যাব, মানে আসলে তো মানে বিপদ হইতেই পারে। তো কি ভেবে যেন ও ভাবলো যে থাক হেল্প করি, ঠিক আছে। তো আবার যখন হতেছে যে কিছুক্ষণ যাওয়ার পরে ভাবতে ভাবতে যখন সে হয়তো বা মহিলা থেকে 2-3 মিনিটের ডিস্টেন্সে চলে গেছে, আচ্ছা আচ্ছা আবার যখন ইউটার্ন করে বা ঘুরে আসতেছে, আচ্ছা তখন যেটা মানে সেটা হয়তো বা আমি জানি না যে সানির জায়গায় আমি থাকলে কি করতাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে। সেটা হচ্ছে যে মহিলা ওই বাচ্চার গা থেকে কাপড়টা সরাই ফেলতেছে, বাচ্চাটাকে উলঙ্গ করে ফেলছে, আচ্ছা এবং বাচ্চাটা একদম নিথর একটা দেহ, তো বাচ্চার পা দুটো ধরে সে ছিঁড়ে ফেলছে, একটা রান টানটা আলাদা করে ফেলছে, এবং কালো ফোটায় ফোটায় রক্ত পড়তেছে। ও মোটরসাইকেল চালাচ্ছে, তখন এই অবস্থায় মনে হয় না কোনো সুস্থ মানুষ দাঁড়ায় থাকতে পারে, তার উপরে সে মোটরসাইকেল চালাচ্ছে, নিজেকে কন্ট্রোল করা, সে মানে অ্যাক্সিডেন্ট করার মতো অবস্থা, মানে কয়েকটা তাও দিয়ে মোটরসাইকেলটা কোনোভাবে ঘুরেছে যে এইখান থেকে সরতে হবে, আমি ভালো বিপদে ফেসে গেছি। আর বুঝতে বাকি না যে কবরস্থানের মতো জায়গায় এত রাত্রে একটা সময় নির্জন জায়গায়, হ্যাঁ। তো ও কি হলো, মোটরসাইকেল যখন ঘুরাইতেছে, ঘুরে কিছুক্ষণ হয়তো 2 মিনিট চালাইছে ঠিক মতো, তারপর দেখতেছে যে মোটরসাইকেলটা চাকা ঘুরতেছে, মোটরসাইকেল আগাচ্ছে না, মানে গিয়ার স্টাক হয়ে গেছে। মোটরসাইকেল নামতেছে, নামার পরে সে সব চেক আউট করতেছে, মোটরসাইকেল ঠিক আছে, মোটরসাইকেল নো প্রবলেম, তেলের প্রবলেম নাই, ফুলের প্রবলেম নাই, বাট মোটরসাইকেল আগাচ্ছে না। আচ্ছা তো 2-3 বার ট্রাই করার পর সে বুঝলো যে এটা আর সম্ভব হবে না, আচ্ছা কিছু একটা হয়েছে, ঠিক আছে, কিছু তো হয়েছে। তো সে ওয়েট করতেছিল কি করবে না করবে, সিগারেট ধরেছে ওইখানে, আচ্ছা ঠিক আছে, সিগারেট ধরাই, যে হাতে আগুন থাকলে অ্যাটলিস্ট ইনস্ট্যান্ট কিছু একটা আমাকে অ্যাটাক করতে পারবে না, ততক্ষণে হয়তো বা আল্লাহ জানে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। তো যত ধরনের দোয়া টোয়া জানতো, দোয়া টোয়া পড়তেছে, সিগারেট খাচ্ছে, ঠিক আছে, ভয় কাটাচ্ছে, স্ট্রং থাকার চেষ্টা করতেছে যে আমাকে প্যানিক হওয়া যাবে না, এইরকম। তো কিছুক্ষণ পর দেখতেছে যে ওই দিক থেকে একটা বাতি দুইটা আগাই আসতেছে, বড় বড় দুইটা বাতি। তো সে ওয়েট করতেছে আল্লাহ যেন কোনো গাড়ি হয়, হ্যাঁ, আমি যেন কোনো হেল্প পাই। আল্লাহ আল্লাহ করতে করতে দেখলো যে একটা পিক আপ যাচ্ছে, পিক আপ কাছাকাছি যখন আসলো একটা পিক আপ, তখন সে সিগন্যাল দিয়ে পিক আপটা থামায়। পিক আপ থামানোর পরে দেখা যায় পিক আপের ভিতরে 3 জন লোক বসে, একজন ড্রাইভারের 2 পাশে 2 জন। আচ্ছা তো ও বললো যে ভাই আমার একটু হেল্প করা যাবে, আমি তো ঢাকার দিকে যাচ্ছিলাম, আচ্ছা তো আমার আসলে মোটরসাইকেল হঠাৎ করে স্টার্ট নিচ্ছে না, আপনি যদি এদিকেই তো যাচ্ছেন, আমাকে যতটুকু পারেন সামনে নিয়ে যে আপনি না মানে আপনারা যত দূর যাবেন আমার একটু নিয়ে যান। আচ্ছা মানে আমাকে ঢাকায় নিতে হবে এমন না, ও দরকার এই জায়গাটা থেকে ও লিভ নিতে চাচ্ছে। আচ্ছা আচ্ছা মানে ও আর মোটরসাইকেল চালাতে পারতেছে না, স্টাক হয়ে গেছে এন্ড একটা হেল্প চাচ্ছে, রাইট, কোনোভাবে এখান থেকে সরে পড়তে। আচ্ছা আচ্ছা মানে এতটা এরকম হয়, কিন্তু নার্ভাস হয়ে গেলে মানুষ তো যেভাবে হোক ওই বিপদ থেকে যেভাবে নিস্তার পায়, হ্যাঁ কিছু জানি না নিস্তার পায়। ট্রাকালা হচ্ছে ওই পাশের 2 জনকে বললো যে একটু বাইরে হেল্প করেন, মোটরসাইকেল একটু গাড়িতে তোল। বাই দ্য ওয়ে একটা কোশ্চেন আছে যে এই সময়টাতে রাত কেমন ছিল, একটা আনুমানিক? রাত তখন বেশি না, 12টার কাছাকাছি হবে, কারণ ও ওই বাড়ি থেকে বের হয়েছে 10টার পর পরে, মানে 12টা একটা এরকম একটা, হ্যাঁ এরকম একটা সময়, এরকম একটা সময়। মানে মফস্বল দিকে কিন্তু এমনিতেই খুব একটা গভীর রাত হতে হয় না জাফি ভাই, হ্যাঁ দেখবেন যে ঘুটঘুটে একটা হ্যাঁ একটা অন্ধকার চলে আসে, বা মানুষজন খুব কম থাকে রাস্তায়, হ্যাঁ ল্যাম্প পোস্টও খুব একটা থাকে না, আচ্ছা এরকম জায়গা। তো যখন ও ট্রাক মানে ওই 2 জন বলতেছে ভাই আপনি উঠেন, তো ওইটা হচ্ছে যে গিয়ার বক্সটা যেখানে ড্রাইভারের পাশাপাশি ওইখানে বসে, এবং ওরা মোটরসাইকেলটা হচ্ছে পিক আপে তোলার পর ওই 2 জন এসে ওর পাশে বসে। আচ্ছা যখন পাশে বসে তখন ও লক্ষ্য করলো যে ড্রাইভার এবং বাকি 2 জন ওরা সবাই হচ্ছে পাজামা পাঞ্জাবি পরা, মাথায় টুপি। আচ্ছা আচ্ছা এইখানটাতে ওর একটু রেয়ার কেস মনে হয় ওর কাছে যে কোনো ট্রাক আলাকে সে মানে আজ পর্যন্ত দেখেন পাঞ্জাবি পরে বা পাজামা পাঞ্জাবি পরা কেউ ট্রাক ড্রাইভার, 12টার সময় হ্যাঁ এরকম একটু আগেই সে একটা ভীতিকর পরিস্থিতি থেকে বের হয়েছে, এবং এই ব্যাপারটা তার সাথে মনে হলো আবার আচ্ছা। নতুন করে কোনো কিছু তো পড়লাম না, তো সে নামতে চাইবে বা চেষ্টা করবে বা বলবে সেই উপায় নাই, কারণ 2 পাশে ওই 2 জন লোক, 2 পাশে 2 জন, একজন হেল্পার আর একজন ড্রাইভার, মাঝামাঝি সে বসা ড্রাইভারের পাশে। তো ট্রাক যখন স্টার্ট করছে তখন সে দেখলো যে একটা আতর টাইপের কিছু একটা ঘ্রাণ ভেসে আসতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো সে আবারও ধরে নিয়েছে মনে মনে যে আবারও কোনো বিপদে পড়ছে। তো যখন ট্রাকে স্টার্ট করলো তখন তার নাকে একটা ঘ্রাণ ভেসে আসতেছে, অনেকটা আতরের ঘ্রাণ।
আচ্ছা আচ্ছা আতর বা আগরবাতি এই টাইপের একটা ঘ্রাণ বেশি আসতেছে। এবং সে মনে মনে ভাবতেছে যে আবারও কিছু তো পড়লাম, মানে আগরবাতি এটা তো পবিত্রতার লক্ষণ। হ্যাঁ। তো সে ভাবলো যে মানে কিছু জিজ্ঞেস করতেও পারতেছে না, কি বলবো, আচ্ছা, আমি তো সাইতে উঠছি, আচ্ছা আচ্ছা এরকম না। তো হঠাৎ করে পেছন থেকে কলেমা শাহাদাত সমস্বরে পড়ার 5-7 জন পড়ার যে শব্দ হয় একসাথে কোরআন তিলাওয়াতের মতো, আচ্ছা। এরকম শব্দ। তখন সে ভাবতেছে কি, আচ্ছা আমি কি একাই শুনতেছি নাকি এরাও শুনতেছে? ব্যাপারটার সাথে যদি এরা সম্পৃক্ত থাকে তাহলে তো এরা, তারপরেও সে অনেক সাহস নিয়ে জিজ্ঞেস করে যে ভাই আমি তো মানে মনে হয় যে কোরআন তিলাওয়াত বা কলেমা পড়ার শব্দ পাচ্ছি, আপনারাও কি শুনতেছেন? আচ্ছা আচ্ছা। এরকম মানে Okay. একটা জায়গায় যদি সেই শব্দটা হয়, ট্রাক চলার সাথে সাথে তো শব্দটা গায়েব হয়ে যাবে, তো সেটা হচ্ছে না, মানে সে সমান ভলিউমে শুনতেছে। আচ্ছা তখন বলতেছে হ্যাঁ ভাই, ওই যে ট্রাকের পিছনে তো আমরা তো আসলে কবরস্থানের প্রথম গেটের দিকে যাচ্ছি, আমাদের ট্রাকে মানে পিক আপে একটা মানে সেই লাশ আছে। কবরস্থানের দিকে যাচ্ছে ও। হ্যাঁ, বলছে যে একটা লাশ আছে, আমরা মূলত লাশটা দাফন করতে যাচ্ছি। আচ্ছা 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 এতক্ষণে ও হচ্ছে একটু রহস্যের বোধহয় কিনারা পাইলো যে ও আচ্ছা এই জন্য সবাই পাজামা পাঞ্জাবি পরা, টুপি পরা, আচ্ছা, আচ্ছা, বা পেছনে তাকাইয়া যে একটা ছোট উইন্ডোর মতো একটা গ্লাস থাকে আচ্ছা, ট্রাকের ওখানে, তো ওটা দেখা যায় হ্যাঁ পেছনে একটা কফিন, সেখানে ওই রোগীরা হয়তো আত্মীয়রা হবে, সরি রোগীর না লাশের যে আত্মীয়রা হবে, তারাও কয়েকজন বসা। আচ্ছা তো তারাই আসলে মূলত কলেমা পড়তেছিল, আর ওখান থেকেই হচ্ছে আতর বা আগরবাতির ঘ্রাণটা আসতেছে। তো সে একটু রিল্যাক্স হয়ে বসছে, যাক একটা আমি যেটা ভাবতেছি দুশ্চিন্তার কোনো কারণ না। আচ্ছা তো এরপর হচ্ছে যে তারা যায় সেকেন্ড গেট অতিক্রম করে ফার্স্ট গেটের কাছাকাছি আসে, ট্রাক থামে, থামার পরে হচ্ছে যে সবাই নামে, ও স্বাভাবিকভাবে একা বসে থাকবে, ও হচ্ছে ট্রাক থেকে নামে, না আচ্ছা নামে দাঁড়ায়, ওরা দেখতেছে যে কফিন নামে, শুধু ওর মোটর সাইকেলটা হচ্ছে পিক আপে, আচ্ছা। কফিন নামে, সবাই নামে, নামার পরে ভিতরে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে ওরা বলতেছে যে এইখানে আরেকবার হচ্ছে যে কবরস্থানে যারা ওখানে সবসময় সৎকারে থাকে, হ্যাঁ হ্যাঁ তো এরা কয়েকজন নতুন লোক থাকবে, তো এইখানে হচ্ছে যে এদের নিয়ে হচ্ছে আরেকটা জানাজা হবে কবরের সামনে, হ্যাঁ, যেখানে ওনাকে দাফন করা হবে, দাফন করা হবে, হ্যাঁ, ওখানে আরেকটা জানাজা জানাজা হবে। আচ্ছা আচ্ছা তো ওরা নিয়ে যাচ্ছে, তখন ওই যাওয়া যায় ওদের সঙ্গে কেউ একজন আয়সা ওরা বলতেছে যে ভাই আপনি কি মুসলমান? তো বলতেছে হ্যাঁ ভাই কেন? তো বলতেছে না মানে আমরা যে লাশ নিয়ে আসি উনিও একজন মুসলিম, তো একজন মুসলিম হিসেবে একজন মুসলিমের জানাজা শরীক হওয়া উচিত। আচ্ছা আচ্ছা তো আপনি আসেন, সমস্যা না থাকলে। তো না না ভাই কোনো সমস্যা নেই, মানে এই ব্যাপারটা তোকে অ্যাভয়েড করা যায় না, একজন আচ্ছা, মানুষ আচ্ছা। মারা গেছে, তো ঠিক আছে চলে। তো ওর একটু এখানে খটকা লাগতেছিল যে মোটরসাইকেলটা গাড়িটা একা রেখে যাবো, মানে কত রকমেই তো ফোন দিয়ে হতে পারে, ঠিক আছে। তো কিন্তু ব্যাপারটা এমন যে এখানে এই ব্যাপারটা সে উপস্থাপনই করতে পারতেছিল না। আচ্ছা আচ্ছা তো স্বাভাবিকভাবে ওদের সাথে সে সম্মিলিত হয়, এখানে আর একবার জানাজা হয়। আচ্ছা তো জানাজায় যেটা ও লক্ষ্য করে সেটা হচ্ছে যে তাকবীর বা সমস্যা আল্লাহু আকবার বলা কোনো ভলিউমে হয় না, শুধু হাত ইশারা করতেছে, মানে কেউ কেউ কোনো সাউন্ড উচ্চ স্বরে করতেছে না, কিন্তু জানাজার নামাজ জানাজা পড়া হচ্ছে। হচ্ছে এরকম। তো বাকিদেরকে ফলো করে ও আচ্ছা ওইটা ওই যা যা করতেছে ও তাই করতেছে। আচ্ছা তো এর আগে যেটা হয় যে আমরা এমনিতে যখন তানাজা পড়ি জানি যে আমরা জোরে আল্লাহু আকবার বা সামি আল্লাহু লিমান হামিদা এগুলি পড়ি, আচ্ছা, তো এখানে কোনো দোয়াটা ওইভাবে মানে ভলিউমে পড়া হচ্ছে না, তো ওর দোয়াগুলিও পড়তেছে। তো ও মনে মনে দোয়া পড়তেছে, এবং জানাজা যখন শেষ তখন হচ্ছে যে মানে যিনি পড়াচ্ছিল ওদের মধ্য থেকেই একজন জানাজা পড়াচ্ছিল, তো উনি লাশের কাছে গিয়ে লাশের মুখটা খুলে, মানে কাফনের কাপড়টা মুখের কাছ থেকে যেটা বাঁধন থাকে ওটা খুলে ফেলে, আচ্ছা খুলে ফেলে সবাইকে উদ্দেশ্য করে বলে যে শেষবারের মতো কি কেউ হচ্ছে লাশের মুখটা বা মুদ্রার বলে হ্যাঁ, যে মুদ্রার মুখটা শেষবারের মতো কেউ দেখতে চাইলে দেখে রাখতে পারে, আর তো সুযোগ নেই। হ্যাঁ এই অবস্থা। তো অনেকেই হচ্ছে তাদের মধ্যে থেকে দু একজন গিয়ে শেষবার দেখতেছে, আফসোস করতেছে এইভাবে আমাদের সবাইকে চলে যেতে হবে। তো ওর কাছে একজন এসে বলে যে ভাই আপনি দেখলে একবার দেখতে পারেন। আচ্ছা মানে ও চাচ্ছিল না এই জন্য যে ও তো আসলে কেউ না, ও দেখেও কি করবো, তো চিনবেও না এই জন্য। তো বলার পরে ও ভালো যে দেখি একটা লোকের জানাজা করলো, মানুষ চলে গেল, ওইটা থেকে ও যায়। এইখানেই হচ্ছে একটা শক মোমেন্ট যে ও যখন লাশের দিকে তাকায়, মানে আমরা আয়নায় তাকাইলে যেমন নিজেকে দেখতে পাই, ও দেখতে পাচ্ছে ওর মুখটা, জাস্ট চোখটা বন্ধ, ওর মুখটা, এবং ওর পশম দ্বারা যে ওদের পড়ে যেতে পারতেছে, এবং মানে তখনই ও নিজেই নিজেকে দেখতেছে, নিজেকে, হ্যাঁ ও ভাবছে এই হ্যালুসিনেটর তো একটা লিমিট থাকে বোধ হয়, ঠিক আছে, কিন্তু ও নিজেই নিজের লাশটা দেখতেছে। ও কি ওর জানাজা পড়লো, এইরকম করে ও হচ্ছে ডান বাই তাকাবে, তখন হচ্ছে যে পাশে ওরা সাথের যে 8-10 জন ছিল সকলে সমস্বরে একসাথে মানে একটা ভয়ঙ্কর হাসি, এবং দ্যাটস মোমেন্টে ও বুঝতে পারে যে আই এম ফিনিশড, মানে ওকে ধরে ফেলছে, ওরা ধরে ফেলছে আননিস্তানের। এবং সেটা স্টার্টিংটাও সে কাউন্ট করে ফেলছে যে ওই কবরস্থানের ওখান থেকেই যে বলছিল যে তুই বিপদে পড়লে ওখানেই কিন্তু আমার চলে আসছে একটা কোন মাধ্যমে, কোনো মাধ্যমে।
মানে এটারই একটা পার্ট। পার্ট। তো সেটা করার পর সে কি করলো যে মানুষ তো আসলে যখন এটাও জানে যে আমার মৃত্যু নিশ্চিত, তারপরে কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত সে বাঁচার চেষ্টা করে। তো এটাই বোধহয় ভাগ্য ছিল যে ও তখন হচ্ছে অজ্ঞান হয়ে যায় না, বা অথবা অজ্ঞান হয়ে গেলেও বোধহয় ভালো ছিল এর জন্য। তো ওখান থেকে দৌড় দেওয়া শুরু করে। আচ্ছা। এবং ও যখন দৌড়ায় প্রায় 15 থেকে 20 কদম সামনে চলে গেল, ওর কাছে মনে হচ্ছে যে পিছনের লোকগুলি ওরা ধরে ফেলছে বোধহয়, ওর কাঁধের উপরে বোধহয় কারো হাতের স্পর্শ পাচ্ছে। আচ্ছা আচ্ছা। বাট সে যখন পেছনে তাকায় দেখে যে ওরা যেখানে দাঁড়ানো ছিল আদৌ ওখানেই দাঁড়ায়। সেখানে দাঁড়াই আছে, বাট সেখানে দাঁড়িয়ে হাসতেছে। আবার সে সামনে তাকাচ্ছে, আবার মনে হচ্ছে তারা ছুঁয়ে ফেললো। এরকম 2-3 বার ঘটার পরে সে কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে যায়। পড়ে যেয়ে যখন আবার উঠতে যায় তখন সে মানে এটা বুঝতে পারে যে সে আসলে কোনো সমতল জায়গায় পড়ে না, সে একটা খোঁড়া কবর, ঠিক আছে, কবরের ভিতরে পড়ছে। মানে এসে চারদিকে দেয়াল, এবং সে যখন ওইখান থেকে ওঠার চেষ্টা করতেছে তখন দেখলো ওই লোকগুলি তার কবরের চারদিক ঘিরে ফেলছে, সবার হাতে এক মুষ্টি করে মাটি, ঠিক আছে, মানে ওকে জীবিত মাটি দেওয়ার মতো অবস্থা। এরপরে আর ওর সেন্স ছিল না। তো এরপরে যেটা হয়েছে জসিবে, সেটা হচ্ছে যে ওইখানের স্থানীয় কিছু লোকজন 2 দিন বা 3 দিন পর, অর্থাৎ রবিবার আমরা যখন নেক্সট এক্সাম ছিল ওই দিন হচ্ছে ওর মানি ব্যাগ থেকে যেভাবেই হোক হয়তো নাম্বার কোনোভাবে নিয়ে হচ্ছে ফোন করতে থাকে র্যান্ডমলি গার্ডিয়ানদের কাছে। আচ্ছা আচ্ছা। ফোন করতে থাকে এবং একটা ওর বাসায় যখন ফোন আসে, ওকে যে লোকগুলো পাইছিল কোথায় পাইছিল? তারা সকালবেলা হচ্ছে ওইখানের ফুটপাতের পাশে কোনো একটা গাছের সাথে, ওই কবরস্থানেরই পাশে। কবরস্থানের পাশে। আচ্ছা, আচ্ছা। এইখানে একটু বিষয় আমি মানে ঘটনার খাতিরে একটু পরে বলতেছি, এখন বলতেছি না, ঠিক আছে। তো ওখানে যখন হচ্ছে যে ওই একটা গাছের সাথে মোটরসাইকেলটা পড়ে আছে, মোটরসাইকেলের কিছু অংশ বাঁকা হয়ে আছে, মানুষের রোড সাইডে অ্যাক্সিডেন্ট করছে নিজেই, এবং সে পড়ে আছে অচেতন অবস্থায়। তো তারা হচ্ছে তারা ওখানে নিকটবর্তী কোনো হাসপাতালে হয়তো নিয়ে যায় এবং তার গার্ডিয়ানদের খুঁজতে থাকে, এবং তাহলে যখন ফোন দেয় তারা জানায় এরকম আপনাদের কি হয় এই ব্যাপার। তো তারা চলে যাওয়ার পর ওখানে 3 দিন হাসপাতালে থাকার পরে, আমার হাসপাতালটার নাম মনে নাই, তো নিয়ে আসে বাড়িতে নিয়ে আসার পর যখন সুস্থ হয়, মোটামুটি সুস্থ হয়, কথা বলতে পারে, তখন হচ্ছে যে কি হয়েছিল এই ঘটনা, মানে কিভাবে অ্যাক্সিডেন্ট করলো এই ঘটনা যখন জানতে চাই, তখন সানি এতটুকুই বলতে পারে যে ওই যখন ওকে চারদিক থেকে ঘিরে ফেললো, মনে হচ্ছে মাটি দেবে সবার হাতে মুষ্টি, এরপরে আর ওর কিছু মনে করতে পারতেছে না, ও আর কিছু জানে না। মানে কোন জিনিসটা যত কিছু ঘটছে ওর সাথে, ওর ফ্যামিলিকে জানায় ও। হ্যাঁ, যে এই ফ্যামিলির মাধ্যমে হ্যাঁ, ওর মার কাছ থেকে আমি ঘটনাটা জানি। আচ্ছা। যে ও এই পর্যন্ত বলতে পারছে, এরপরে কি হয়েছে ও নিজেও নাকি জানে। দ্যাটস ওয়াই আপনার ও ওই দিন পরীক্ষায় আসতে পারে নাই, রাইট। পরীক্ষা মিস হয়েছিল ওই একটা রিজনে। হ্যাঁ, এবং যেটা বলতেছিলাম যে একটা বিষয় বা একটা কথা আমি ঘটনার স্বার্থেই একটু পরে বলছি, সেটা হচ্ছে ওরা যখন যায় এবং দেখতে পায় যে ওইখানে আশেপাশে মানে ওই কবরস্থানটা তো এরকম কোনো ঘটনা যে গত রাত্রে কাউকে মাটি দেওয়া হয়েছে কিনা, কিউরিয়াসিটি থাকে না কি হইলো এটা থাকে, কিন্তু জানতে পায় যে ওর আশেপাশে কোথাও কবরস্থান নাই। হোয়াট? ঠিক আছে, ঠিক আছে। এখন কোনো কারণে আমরা তখন ইনস্ট্যান্ট যেটা ভেবে নিয়েছিলাম, মানে ফ্রেন্ড সার্কেলরা, মানে ওই একটু যে কারণে আমি ঘটনা শুরুতেই বলছিলাম যে ওর সাথে একটু মিশতাম না, বা অন্যান্য ফ্রেন্ডদের সাথে যে সখ্যতা ছিল এটা ওর সাথে ছিল না, সেটার পিছনে একটা রিজন ছিল, হচ্ছিল ড্রাগ অ্যাডিক্টেড ছিল ওই এজেই, ঠিক আছে। এবং আমরা ধারণা করতেছিলাম যে সেই দিন হয়তো সে কিছু খাইছে, মানে উল্টাপাল্টা হয়তো কোনো নেশা নিছে, এবং সে ওই অবস্থায় ড্রাইভ করতেছিল, তার সাথে সে কোন সিনের মধ্য থেকে আসছে সেই অবস্থায় ড্রাইভ করতেছিল অ্যাক্সিডেন্টলি, বা আদৌ এটা তার হ্যালুসিনেশন কিনা, বা ওই ঘটনা অ্যাক্সিডেন্টটাকে যুক্তি দাঁড় করাতে বলতে গিয়ে তার তো কোনো বানানো ঘটনা কিনা, আই ডোন্ট নো, ঠিক আছে। কিন্তু এমন আছে যে সে অনেকদিন সুস্থ হয়ে যাওয়ার পরেও সে অনেকদিন বেড রেস্টে ছিল, এবং সে রাতে একা ঘুমাইতে পারত না। তো সেইখান থেকে আমরা পরবর্তীতে বিলিভ করছি যে হ্যাঁ কিছু একটা ঘটছে, সেটা সত্য না হলেও ওর সাথে ঘটছে, সেটা কল্পনায় ঘটুক কিভাবে ঘটুক, মানে সব ঘটনার তো আসলে ব্যাখ্যা থাকে না, অনেকভাবে আমরা ধরে নিতে পারি। তো এই ছিল আসলে দ্বিতীয় ঘটনা। মনির ভাই, আমি একটা জিনিস বলবো যে আসলে এটা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে এরকম যাত্রা পথে যদি কোনো বাধা বিপত্তি বা এরকম যদি কোনো ইনসিডেন্ট ঘটে যে বাম দিক থেকে অথবা ডান দিক থেকে ঠিক মনে নাই, যে বিড়াল গেলে বা কালো কোন বিড়াল যদি যায়, তাহলে এটা খুবই অশুভ একটা সংকেত হিসেবে দেখা হয়। সো এটা আমি আগে বিলিভ করতাম না, বাট আপনার ঘটনা শোনার পর আমার কাছে মনে হচ্ছে যে না, আই ক্যান কানেক্ট দ্যাট, যে আসলে এরকম কিছু ঘটে, এমনই কিছু ঘটে যেগুলোর এক্সপ্লেনেশন আমরা কেন হয়তো বা কেউই কখনো দিতে পারে না। মানে এগুলাকে আনএক্সপ্লেইনড মেমোরি বলা হয়, বা এগুলাকে বলা হয় ভৌতিক কোনো ইনসিডেন্ট, বা
ভৌতিক কোনো বিষয়। আর এই জন্যই হয়তো বা আমাদের আজকের এই প্রোগ্রামটি লঞ্চ করা হয়েছে, ভৌতিক কথা, বা আমাদের সমস্ত বিষয় এই ভৌতিক কথা নিয়ে। দর্শক, আপনাদের কাছে কেমন লেগেছে এই ঘটনাটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদেরকে কমেন্ট করতে খুবই সহজ বিষয় হচ্ছে, ইউটিউব থেকে আপনি কমেন্ট করতে পারেন, এবং আপনার যদি ভালো লেগে থাকে আমাদের এই এপিসোডটি অবশ্যই লাইক দেবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা শেয়ার করবেন আমাদের এপিসোডটি এবং মানুষের কাছে পৌঁছে দেবেন আমাদের ভৌতিক কথার এই ইউটিউব চ্যানেলটিকে, যেন আমরা আরো বেশি বেশি আপনাকে ভয় দেখাতে পারি, রোমাঞ্চিত করতে পারি এবং বিনোদন দিতে পারি। আমরা কথা বাড়াবো না, আমাদের নেক্সট ইমেইলে চলে যাব, কিন্তু যাওয়ার আগে কিছু কথা বলতে চাই। তা হলো মনির ভাই, আমাদের আপনি তো নিশ্চয়ই জানেন যে এখন কোভিড-19 জন্য অনেকে স্টুডিওতে আসতে পারে না। হ্যাঁ, আমরা তো দেখেছি, এবং স্টুডিওতে আসতে পারলেও বা তারা টাইম করে উঠতে পারে না। যে সময়টাতে আসে সেই সময়টাতে দেখা যায় যে আমাদের লাইভ টেলিকাস্ট বা লাইভ ব্রডকাস্ট হচ্ছে না। সো দ্যাটস ওয়াই আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনার কাছে নিশ্চয়ই আরো কিছু ঘটনা আছে। আপনি আমাকে এপিসোড শুরুতে বলছিলেন যে আপনার কাছে লট অফ এক্সপিরিয়েন্স আপনার কাছে আছে যেগুলো আপনি শেয়ার করতে চান, বাট আমাদের পক্ষে তো আর এক এপিসোডে সম্ভব না। সো মনির ভাই, আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো, আমাদের যে আগামীকালের যে শো, আপনি যদি কালকে শোতে আমাদেরকে একটু টাইম দেন, আমার মনে হয় খুব ভালো হবে। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে আসলে সবাই আসতে পারবে না, অথবা কিছু মেইল আমরা পাবো, মেইল করবো, কেউ আসতে পারলে তো আলহামদুলিল্লাহ, আর যারা আসতে পারবে না, সো আমাদের একটা অনুপস্থিতি বা একটা গ্যাপ কিন্তু থেকে যাবে। সো এটা আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি যদি কালকে আমাকে টাইম দিতে পারেন বা আমাদের এই অনুষ্ঠানে একটু সময় বের করে দিতে পারেন, তাহলে হয়তো বা আরো কিছু এক্সপিরিয়েন্স আমাদের শ্রোতা বন্ধুরা পাবে, এবং এর মাধ্যমে হয়তো বা আমাদের ভৌতিক কথা আরো বেশি অগ্রসর হবে। তো মনে ভাই, এটা কি সম্ভব আপনার পক্ষে? আপনি প্লিজ জানান। আসলে আমার নিজের কাছে অনেক খুব ভালো লাগছে এই মুহূর্তে যে আমি ভৌতিক কথায় আরো একটি, এবং আপনাদের সম্ভবত এটাই প্রথম এপিসোড, অবশ্যই, এবং সেইখানে আমি জয়েন করতে পেরেছি। এবং রাত বলেই হয়তো আমার পক্ষে সম্ভব হবে, দিনে হলে আমি জানতাম না, আমি জানি না আসলে কি উত্তর দিতাম। রাত বলেই হয়তো আমি আপনাকে সময় দিতে পারবো, চেষ্টা করবো এবং সর্বোচ্চ চেষ্টা করবো আমি আবার। অবশ্যই লট অফ থ্যাঙ্কস মনি ভাই। আমার পার্সোনালি আপনাকে খুব পছন্দ হয়েছে, বিকজ আপনার ঘটনাগুলো এতটাই রিয়েলিস্টিক। আমরা ম্যাক্সিমাম টাইমে দেখি যারা ঘটনা বলে বা যারা ঘটনা পাঠায়, তাদের ব্যাপারগুলো এরকম হয় যে তারা ঘটনাগুলো অনেকভাবে মডিফাই হয়ে অনেক সময় অনেক আনরিয়েলিস্টিক মনে হয়, বাট আপনার ঘটনাগুলো এতটা রিয়েলিস্টিক ছিল, আমি নিজেও বিশ্বাস করে নিজে দেখি আমার লোম পর্যন্ত দাঁড়িয়ে গেছে রীতিমতো। সো আমি চাইবো যে অবশ্যই আপনি যেহেতু থাকছেন, তো আমরা চাইবো আরো ভালো ভালো আরো কিছু বেশি বেশি গল্প, যেমন আজকে 2টি ঘটনা আপনি বললেন, কালকে যদি পাই আমরা 3টি ঘটনা আপনার কাছ থেকে জানবো। এভাবে হয়তো বা আরো বেশি ঘটনা জানতে পারলে মানুষেরও অনেক ভালো লাগবে। আর ইনশাআল্লাহ আপনাকে যেহেতু আমরা কালকে পাচ্ছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তাহলে দর্শক ঠিক না, অ্যাকচুয়ালি শ্রোতা বন্ধুরা, আমরা দেরি না করে আমাদের লাস্ট ইমেলটি পড়বো বা লাস্ট ঘটনাটি পড়বো, যে ঘটনাটি আমরা কালেক্ট করেছি একটা আননোন সোর্স থেকে, এবং সেই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি অবশ্যই আমাকে মানা করে দিয়েছেন যেন কোনোভাবেই তার নাম কোনোভাবেই যেন উল্লেখ করা না হয়, এবং তিনি কোথায় থাকেন এটা বলতে বলছেন, বাট আমরা তবুও বলবো যতটুকু সম্ভব ততটুকু আমরা উল্লেখ করব তিনি কোথায় থাকেন না থাকেন, এবং সেটা বলেই হয়তো বা ঘটনাটি আমরা শুরু করব। যা হোক, আমরা ঘটনায় চলে যাচ্ছি, তাহলে শুরু করা যাক আমাদের নতুন ঘটনা। ঘটনাটি খুবই ছোট, কিন্তু সেদিনের পর থেকে আমার জীবনের কয়েকটা কাজকর্ম একেবারেই পাল্টে দেয়। আমি গ্রামের ছেলে, মফস্বল শহরের একটা কলেজে পড়ার জন্য গ্রাম ছেড়ে মফস্বল চলে আসি। এখানে আমার এক কাকার বাসায় থাকতাম। যাই হোক, ছুটি ফাটা বা বৃহস্পতিবার কলেজ শেষে গ্রামের বাড়িতে চলে যেতাম। একদিন থেকে পরের দিন সকালে আবার চলে আসতাম ক্লাস ধরার জন্য। তেমন করে এক বৃহস্পতিবার আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হই। কলেজে ব্যবহারিক ক্লাসের জন্য কিছু কাজ থাকায় বের হতে একটু দেরি হয়ে যায়। ঠিক 5টার দিকে বাসে উঠি। বাড়ি 1 ঘন্টার রাস্তা, অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে আমি 6টার দিকে গ্রামের রাস্তায় পৌঁছে যাব। বলে রাখা দরকার, তখন শীতকাল ছিল। যারা গ্রামে থাকেন তারা জানেন শীতকালের গ্রামের হাটে যাত্রাপালা, নাটক ফাটক বেশি হয়।
আমি যখন গিয়ে বাস থেকে নামি তখন সন্ধ্যা হয়ে গেছে। রাতের আলোতে দেখলাম গ্রামের বাজারে শহর থেকে একদল নাট্যকর্মী গেছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতি ছোটবেলা থেকে আমার বেশ ঝোঁক ছিল। অনুষ্ঠান দেখলাম প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে। রাত তখন 8:30 বাজে প্রায়। আর দেরি করলে মা তো চিন্তা করবে। বলে রাখা ভালো, তখনও আমার গ্রামে মোবাইল এত একটা জনপ্রিয় ছিল না, তাই চাইলেও আমার মাকে ফোন করতে পারতাম না। অজ্ঞতা বাড়ির দিকে রওনা দিল। বাজারের সব মানুষই তখন নাটক দেখছিল। পথে চলতে চলতে লক্ষ্য করলাম প্রায় সব দোকানই বন্ধ করে দোকানিরা গেছে নাটক দেখতে। এমনকি হাঁটার পথে কারো সাথে যাব এমন মানুষও দেখলাম। মাথার উপর বিরাট একটা চাঁদ। বিসমিল্লাহ বলে হাঁটা দিল। আমাদের বাজার থেকে বাড়ি প্রায় কয়েক মাইল। হেঁটে যেতে 20 মিনিটের মতো লাগে। আমি নিজের মনে গুনগুন করতে করতে হাঁটতে লাগলাম। মিনিট 5 হেঁটেছি। এমন এক সময় রাস্তার পাশে ঝোপ থেকে খসখস আওয়াজ পেলাম। প্রথমে ভেবেছিলাম মনের ভুল। পাত্তা না দিয়ে হেঁটে এগোতে লাগলাম একটু একটু করে। মিনিট খানেক পর সব চলে যায়। এরপর আবার রাস্তার পাশে কেমন যেন খসখস শব্দ হয়। এবার খানিকটা ভয় পেয়ে গেলাম। রাতের বেলাতে শিয়াল চলাচল করে। একা মানুষ পেলে নাকি এরা আক্রমণ করে বসে। শিয়াল তাড়ানোর জন্য গ্রামের মানুষ লাইট, টর্চ লাইট, দিনের পক্ষে আগুন নিয়েও করে। আমার কাছে তার কিছুই ছিল না। কি করা যায় তাই ভাবছিলাম। এই অবস্থায় যথাসম্ভব মাথা ঠান্ডা রাখতে হয়। সাহস হারালে ক্ষতি হয়। মনের সব জোর একত্রে করে হুর হুর হুস হুস বলতে লাগলাম। একটা দুটো হলে হয়তো গলা শুনেই চলে যাবে, এই ভেবে এমন করা। ঝোপের পাশের আওয়াজটা থেমে গেল। হঠাৎ করে যেন চারপাশে নেমে এসলো একেবারে শুনশান নীরবতা। আমার স্পষ্ট মনে আছে সেই ঘন্টা। ঝোপের পাশ থেকে সাদা কাপড় পরা একটা মহিলা বেরিয়ে। তার উচ্চতা সাধারণ মানুষের দ্বিগুণ হবে কমপক্ষে। প্রথমে ভাবলাম আমি বোধহয় চোখে ভুল দেখছি। আমি ভালো মতো চোখটা বুঝলাম, কিন্তু চেহারার দিকে তাকাতেই মনের ভ্রম ভাঙল। চাঁদের আলোতে চারপাশ পরিষ্কার দেখতে পাচ্ছি। সে আলোয় দেখতে পেলাম বিভৎস এক মুখ। চোখের জায়গাটা গর্ত, চোখের কোনো মনি নেই। কপালের মাঝখান বরাবর দগ দগ ঘায়ের মতো। সেখান থেকে একটা চোখ জল জল করে তাকিয়ে আছে আমার দিকে। হাতগুলো শরীরের দিকে কেমন যেন বাঁকা হয়ে আছে, অনেকটা পোলিও আক্রান্ত মানুষের মতো। চিকন চিকন হাত। মুখ ঘুরে আমার চোখ আসলো মহিলার পায়ের দিকে। দেখলাম পায়ের পাতা পিছনের দিকে বাঁকানো। আমার আর বুঝতে অসুবিধা হলো না যে আমি খুব ভয়ঙ্কর কোন কিছু পাল্লায় পড়েছি। যেন ও আমার মনের ভাব বুঝতে পেরেই আমার দিকে তাকিয়ে কুৎসিত একটা হাসি দিল সেই মহিলাটি। এরপর মাথাটা নিচের দিকে দিয়ে পা শরীরটাকে হেঁচড়ে হেঁচড়ে আসতে লাগলো আমার দিকে। আমার এদিকে ভয়ে দম বন্ধ হয়ে যাবার মতো উপক্রম। প্রাণপণে চেষ্টা করছি সূরা কালাম পড়ার, কারণ মা বলতো এসব আশেপাশে দেখলে সাথে সাথে সূরা পড়তে হয়, সূরা পড়লে এগুলো চলে যায়। কিন্তু বিশ্বাস করুন, অজানা এক ভয়ে আমার তখন বেহুশ হওয়ার মতো অবস্থা। কোনো সূরাও তো মনে আসছিল না। নাউজুবিল্লাহ বলতে বলতে চিৎকার করে শক্তি হারিয়ে ফেললাম। নিজেকে বাঁচানোরও কোনো আশা দেখছিলাম না। মহিলাটা এগিয়ে এসে এক হাত দিয়ে আমাকে ধরতে নিল, কিন্তু আমাকে আশ্চর্য করে দিয়ে আমাকে ধরার সাথে সাথে ধুত টাইপের একটা আওয়াজ করে ছিটকে পিছিয়ে চলে গেল। আমি কিছু বুঝে পেলাম না। দেখলাম সেই মহিলাটি আতঙ্কিত হয়ে আমার গলার কাছ থেকে আল্লাহু লেখা তাবিজটি দেখে তাকিয়ে আছে। আমি দেখলাম মহিলাটি আতঙ্কিত হয়ে আমার গলার সেই তাবিজটির দিকে তাকিয়ে আছে, যেই তাবিজটিতে লেখা আল্লাহ। ঘটনাটা বুঝতে আমার 2 সেকেন্ড সময় লেগে গেল। বুঝতে পারলাম আল্লাহর নাম দেখে সে আমাকে ধরতে পারছে না। মনে মনে আল্লাহকে আমি ধন্যবাদ দিলাম। মা বলতো ছোটবেলায় নাকি আমাকে জিনে নিয়ে যাওয়ার উপক্রম করেছিল। তারপর থেকে আমার গলায় এই তাবিজটি থাকতো, আমি কখনো খুলতাম না। এই ফাঁকে হঠাৎ দূরে কিছু মানুষের আওয়াজ শোনা গেল। তাকিয়ে দেখলাম টর্চ লাইটের একটা আলো যেন আমার
আমার দিকে আসছে। আমি লোকগুলোর দিক থেকে দৃষ্টি সরিয়ে এনে মহিলাটির দিকে তাকালাম। আমার দিকে আগুন চোখে তাকিয়ে আছে সেই মহিলাটি, আর বলল, আজকে বেঁচে গেলি, পরের দিন দেখবো তোকে কে বাঁচায়। এই বলে আমার চোখের সামনে সেই কুণ্ডলি বাঁকিয়ে দিয়ে একটি সাদা ধোঁয়ায় পরিণত হলো। আমি আর সহ্য করতে পারছিলাম না, জ্ঞান হারালাম। যতদূর শুনেছিলাম, বাজার থেকে নাটক দেখে ফেরার পথে কিছু মানুষ আমাকে দেখে সেই রাতে আমাকে আমার বাসায় পৌঁছে দেয়। আমি প্রায় 4-5 দিন অচেতন হয়ে বাসায় পড়েছিলাম। সেই সময় নাকি প্রতি রাতে আমার বাসার চালে প্রচুর পরিমাণ ঢিলের আওয়াজ হতো। কে বা কারা এক নাগারে ঢিল দিত। বাসার পাশের বাগানে গাছপালা ভাঙার আওয়াজও পর্যন্ত পাওয়া যেত। আমি এই সময় প্রচন্ড দুর্বল হয়ে পড়ি। স্বাস্থ্য ফিরে পেতে আমার প্রায় 2 মাস সময় লাগে। তবুও এখন আল্লাহর রহমতে অনেক সুস্থ আছি। ঘটনাটি যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। আমি স্টুডিওতে আসতে পারছি না, তবে জেফরি ভাই, আপনাকে আমার অনেক ভালো লাগে, তাই আমি যদি পারি তাহলে আরো বেশি বেশি করে ঘটনা পাঠাবো, এবং সাথে ভৌতিক কথা টিমকে অনেক অনেক সালাম জানাই এবং অনেক অনেক শ্রদ্ধা জানাই। বন্ধুরা, কেমন লাগলো আজকের প্রথম এপিসোডের ঘটনাগুলো এবং এক্সপিরিয়েন্সগুলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করতে কিছুই না, আপনারা জাস্ট ওই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আমরা নতুন কোনো ভিডিও যখন বা নতুন কোনো এপিসোড লঞ্চ করব, সেগুলো আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে এবং সর্বপ্রথম শ্রোতা হিসেবে হয়তো আপনাকেই পাবো। যাই হোক বন্ধুরা, আমাদেরকে আজকে বিদায় নিতে হচ্ছে। বিদায় নেওয়ার আগে ঠিক আগের মতনই আমি আবারও বলে দিচ্ছি আপনাকে, আমাদের সাথে কমিউনিকেশন করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইমেইলে গিয়ে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আপনার নাম, ঠিকানা এবং আপনার ঘটনা বর্ণনা অবশ্যই সংক্ষেপে বা যতটুকু পারেন ততটুকু বর্ণনা করবেন এবং এরপর আমাদের পাঠিয়ে দেবেন। অবশ্যই 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 নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিতে ভুলবেন না। আপনার একটি ঘটনা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ আপনাদের মতো শ্রোতা আছে বলেই আমরা আছি এবং আপনারা থাকবেন বলেই আমাদের এই শোটি চলবে। আপনারা যেদিন থাকবেন না সেদিন হয়তো আমাদের শোটি বন্ধ হয়ে যাবে। যাই হোক, আমরা বেশি কথা বাড়াবো না, তাহলে আপনারা পাঠিয়ে দিবেন। এবং ইমেল স্টোরিটি আমি আবারও রিপিট করছি, তা হলো BHOUTIKSTORIES, অর্থাৎ ভৌতিক stories@gmail.com। যাই হোক, ভৌতিক স্টোরিজ gmail.com আপনি অবশ্যই ঘটনা পাঠাবেন। এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এতক্ষণ ধরে আমাদের ঘটনাগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে ভৌতিক কথার এপিসোড 1 শেষ করতে যাচ্ছি এবং এর সাথে বিদায় নিচ্ছি। আমি জেফরি খান। সবাই অনেক ভালো থাকবেন। আগামীকাল অবশ্যই আমি আবারও ফিরে আসতেছি আপনাদের কাছে নতুন একটি এপিসোড নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে এবং নতুন কোনো গল্প নিয়ে। যাই হোক, সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। তাহলে কালকে রাত ঠিক 11:30টার সময় আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম। সো বন্ধুরা, কেমন লাগলো ভৌতিক কথার এপিসোড 1? আশা রাখি আপনাদের সবার কাছে অসম্ভব ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবো এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন। ভৌতিক কথা এপিসোড 2 শোনার জন্য অপেক্ষা করবেন। আমি বিশ্বাস করি ভৌতিক কথা যেভাবে রিস্টার্ট হয়েছে সেভাবেই সামনের দিন অনেক সুন্দর হতে চলেছে। সামনে আপনাদের জন্য হয়তো বা এমন কিছু এক্সক্লুসিভ কন্টেন্ট আমরা নিয়ে আসবো যা কিনা আপনাদেরকে চাঙ্গা করে তুলবে। এনিওয়েজ, আমি দেরি করব না, এখানেই বিদায় নিচ্ছি। আমি বিশ্বাস করি যে এই কন্টেন্ট যারা শুনেছেন তাদের কাছে ভৌতিক কথা একটা আলাদা ভাইব নিয়ে এসেছে। সো যাই হোক, আমি আর এখানেই কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল ফিরে আসবো ভৌতিক কথার আরো একটি এপিসোড নিয়ে এবং ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ভৌতিক কথার সাথে থাকবেন এবং অবশ্যই ভৌতিক কথায় স্টোরি পাঠাবেন এবং সেই স্টোরিগুলো ডেফিনেটলি আমার ভৌতিক দুনিয়াতে শেয়ার হবে অ্যান্ড সেটা আগের মতো করে শেয়ার হচ্ছে নিশ্চয়ই জানেন। এবং সেখানেও আমি থাকছি। ভৌতিক কথাতে আমি আবারও নতুন করে এসেছি রিস্টার্ট করতে এবং একই সাথে ভৌতিক কথাকে একটা ভিডিও প্ল্যাটফর্ম বানাতে। ইটস নট অডিও স্টোরি প্ল্যাটফর্ম, ইট উইল বি দ্য ভিডিও স্টোরি প্ল্যাটফর্ম। সো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।